তো হ্যালো সিএফসিয়ান্স, চলন ও অঙ্গ চালনার 3 নাম্বার লেকচারে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমরা পড়াশোনা করব কঙ্কাল টিস্যু নিয়ে। কঙ্কাল টিস্যু কি? আমাদের যে অন্তঃকঙ্কাল তন্ত্র আছে, তো সেটা যে যে টিস্যু দ্বারা গঠিত সেটা কি বলে কি? কঙ্কাল টিস্যু। এখন এই কঙ্কাল টিস্যুটা দুইটা ভাগে বিভক্ত। কঙ্কাল টিস্যু এটা হচ্ছে অস্থি, আর এটা হচ্ছে তরুণাস্থি। তো অস্থি কোনটা? অস্থি মানে হচ্ছে যে শক্ত হাড্ডিটা, সেটা হচ্ছে অস্থি। আর তরুণাস্থি মানে হচ্ছে যে নরম হাড় থাকে, সেটা হচ্ছে তরুণাস্থি। তরুণাস্থি আমরা এটাকে কি বলি? কচকচা হাড্ডি বলি, অথবা কি বলে করকরে হাড্ডি। এটা আর কি আমরা ওই যে আমাদের ধরো এটা হচ্ছে একটা রোস্ট, একটা রোস্ট ধরো। তো রোস্টটা যখন মাংসটা খাওয়ার পর এখানে এরকম বের হয় না, তো এখানে কিন্তু কি নরম অংশ থাকে, একটা নরম হাড্ডি থাকে। তো ওই যে নরম অংশটুকু বা নরম হাড্ডিটুকু আছে, সেটাই হচ্ছে তরুণাস্থি। তো দেখো এই দুইটা বিষয় আমরা এখন পড়ব। তো এর আগে প্রথমেই আসে আমাদের কি? তরুণাস্থির আগে আসে অস্থি। লাইটটা একটু সমস্যা করতেছে, সমস্যা না, আশা করি দেখা যেতেছে। এখন আমরা করব অস্থি। অস্থি, এই অস্থির আর একটা নাম আছে, সেটা হচ্ছে ওসিয়াস টিস্যু। তো অস্থি যে কথা আর ওসিয়াস টিস্যু একই কথা। চল, তো এই অস্থির একটা আবরণী আছে। এই অস্থির আবরণের নাম হচ্ছে পেরিওস্টিয়াম। পেরিওস্টিয়াম এটা 2 স্তর বিশিষ্ট, অর্থাৎ 2 স্তরী। অস্থি হচ্ছে শক্ত যে হাড়টা, সেটা এই অস্থির একটা আবরণী আছে, সেটার নাম হচ্ছে পেরিওস্টিয়াম। এই পেরিওস্টিয়ামটা 2 স্তর বিশিষ্ট। এখন এই শব্দটার অর্থ আমরা একটু বুঝি। পেরি, পেরি কথাটার মানে হচ্ছে আষ্টে পৃষ্ঠে লেগে থাকা। আষ্টে পৃষ্ঠে লেগে থাকা। পেরিওস্টিয়াম মানে হচ্ছে আষ্টে পৃষ্ঠে লেগে থাকা, অর্থাৎ একেবারে লেগে থাকা আর কি, শক্ত হবে। এই পেরিওস্টিয়াম অর্থাৎ পেরি অর্থ আষ্টে পৃষ্ঠে লেগে থাকা, আর ওষ্টি, ওষ্টি কথাটা বা ওষ্টির কথাটা যেখানে থাকবে সেখানে আমরা কি বুঝবো? যে অস্থি আছে। তার মানে এই পেরিওস্টিয়াম যে আবরণীটা আছে, সেই আবরণীটা এই অস্থির সাথে আষ্টে পৃষ্ঠে লেগে থাকে। এখন এইটা যে লেগে থাকে, কিছু একটা দ্বারা তো লেগে থাকতে হবে। তো এই পেরিওস্টিয়ামটা অস্থির সাথে লেগে থাকে সারফেস ফাইবার দ্বারা। কি? সারফেস ফাইবার। এটা একটু লেখা নাও, এই সারফেস ফাইবারের কথা বইয়ে উল্লেখ নেই, এটা আরেক জায়গা থেকে আমি পাইছি। তো আবরণী হচ্ছে পেরিওস্টিয়াম, যেটা হচ্ছে 2 স্তর বিশিষ্ট। আর এই পেরিওস্টিয়ামটা অস্থির সাথে সারফেস ফাইবার দ্বারা লেগে থাকে। আর পেরি মানে হচ্ছে আষ্টে পৃষ্ঠে লেগে থাকা। তো যেহেতু অস্থির আবরণীটা আমরা পড়লাম, তো আমরা অন্য কিছু আবরণীটা একটু দেখার চেষ্টা করি পেরি দ্বারা। যেমন ধরো আমরা কি বুঝলাম? পেরি কার্ডিয়াম। পেরিকার্ডিয়াম কি? পেরিকার্ডিয়াম হচ্ছে যে হৃৎপিণ্ডের যে আবরণী, সেটা পেরিকার্ডিয়াম। পেরি মানে হচ্ছে আষ্টে পৃষ্ঠে লেগে থাকা, আর কার্ডিয়াম শব্দটা আসছে কার্ডিয়াক পেশি থেকে। কার্ডিয়াক পেশি। তো কার্ডিয়াক পেশি যে কথা, এটা কি হৃৎপেশি না? অর্থাৎ হৃৎপিণ্ডের যে আবরণ, সেটা কি? পেরিকার্ডিয়াম। আমাদের মস্তিষ্কের যে আবরণ, সেটাকে বলা হয় মেনিনজেস। আমাদের ফুসফুসের আবরণকে বলা হয় প্লুরা। যকৃতের আবরণকে বলা হয় গ্লিসন ক্যাপসুল। কিডনি বা বৃক্কর আবরণকে বলা হয়
রেনাল ক্যাপসুল। এগুলো তোমরা জানো, আমি জাস্ট একটু একত্রিত করে দিলাম আর কি। আর তরুণাস্থির আবরণ হচ্ছে পেরিকন্ড্রিয়াম। পেরি মানে হচ্ছে আষ্টি পিষ্টে লেগে থাকা, আর কন্ড্রিয়াম মানে হচ্ছে কি তরুণাস্থি। আমি বলছিলাম যে কন্ড্র কথাটা যেখানে পাবা সেখানে বুঝবা তরুণাস্থি আছে। আর এখানে রেনাল মানে হচ্ছে কিডনি, রেনাল যেখানে থাকবে সেখানে বুঝবা মানে কিডনি সম্বন্ধে কিছু বলা আছে। আর প্লুরা হচ্ছে ফুসফুসের আবরণ। আর প্লুরা সম্বন্ধে কোনো ওয়ার্ড বা প্লিউরে অথবা প্লুরা যেখানে থাকবে সেখানে বুঝবা কি আমাদের ফুসফুস আছে। তো এগুলো আমার আগে একটা গ্লাস আর কি মাথায় ছিল। তো এছাড়াও ওটাকে আবরণী আছে, সেগুলো আস্তে আস্তে পড়বা। আরেকটা আবরণী আছে তারও দেখা যাচ্ছে, জায়গা নাই, এগুলো আশা করি তোমার জানা আছে, একটু দেখাইলাম আর কি। আরেকটা আবরণ হচ্ছে যে অস্থির ভিতরে যে থাকে, অস্থির ভিতরে মজ্জাগহ্বর থাকে। সেই মজ্জাগহ্বর অর্থাৎ ওইখানে যে থাকে মজ্জাগহ্বরের মধ্যে কি থাকে লোহিত অস্থি মজ্জা। তো ওই লোহিত অস্থি মজ্জার একটা আবরণ আছে, সেটা বইয়ে দেওয়া নাই, সেটার নাম হচ্ছে এন্ডোঅস্টিয়াম। এন্ডোঅস্টিয়াম এটা লিখে না, এটা বইয়ে দেওয়া নাই। এটা হচ্ছে মজ্জাগহ্বরের যে আবরণ আছে সেটা। তো এটা এন্ডো মানে কি, এন্ডো মানে হচ্ছে ভিতর, আর অস্থি মানে কি অস্থি যেখানে থাকবে সেখানে কি অস্থি। অর্থাৎ অস্থির ভিতরে মজ্জাগহ্বরের উপর যে আবরণটা থাকে তাকে বলা হয় এন্ডোঅস্টিয়াম। তো এই সবগুলো আবরণের কথা, অস্থির আবরণ পরে গিয়া অন্যান্য যে অঙ্গগুলো ছিল সেগুলো একটু পড়াই দিলাম। তো এই অস্থি অর্থাৎ যে শক্ত হাড্ডি আছে, এই অস্থির মধ্যে প্রায় 40% থাকে কি 40% থাকে জৈব বস্তু, আর 60% থাকে হচ্ছে অজৈব বস্তু প্লাস অস্থির যে কোষগুলো আছে। এখন অস্থির কোষগুলো সম্পর্কে আমরা এখনই জানবো। এখন এই যে জৈব বস্তু আছে, এই জৈব বস্তুর মধ্যে প্রধান হচ্ছে কোলাজেন ফাইবার, কোলাজেন তন্তু। আরেকটা হচ্ছে অসেইন। অস্থির যে জৈব অংশ আছে 40%, সেটার মধ্যে প্রধান হচ্ছে দুইটা, একটা হচ্ছে কোলাজেন তন্তু আর একটা হচ্ছে ওসেইন। এখন কোলাজেন তন্তু মানে কি, কোলাজেন হচ্ছে একটা প্রোটিন। তো এই কোলাজেন প্রোটিন দ্বারা তৈরি যে তন্তু বা ফাইবার তাকেই বলা হয় কি কোলাজেন তন্তু, কোলাজেন ফাইবার। আর ওসেইন হচ্ছে একটা মিউকোপলিস্যাকারাইড, অসেইন হচ্ছে একটা মিউকোপলিস্যাকারাইড। এখন এখানে মিউকো শব্দটা আসছে মিউকোপ্রোটিন থেকে। অর্থাৎ মিউকো নামক একটা প্রোটিন আছে, তো মিউকোপ্রোটিন থেকে আসছে মিউকো শব্দটা। আর পলিস্যাকারাইড, পলি মানে কি বহু, আর স্যাকারাইড মানে কি শর্করা, অর্থাৎ কি বহু শর্করা। তো আমরা যদি বলি মিউকোপলিস্যাকারাইড জিনিসটা কি, অর্থাৎ মিউকোপলিস্যাকারাইডের মধ্যে মিউকোপ্রোটিন থাকে প্লাস কি শর্করা থাকে। তো মিউকোপলিস্যাকারাইড মানে হচ্ছে প্রোটিন প্লাস শর্করা। অর্থাৎ পুরো জিনিসটা যদি একটা গ্লেজ একবার বলি, অস্থির মধ্যে জৈব অংশ হচ্ছে 40%, অজৈব অংশ হচ্ছে 60%। অজৈব অংশ বলতে অজৈব অংশ প্লাস কোষগুলো যেগুলো। আর এর মধ্যে দুইটা প্রধান উপাদান হচ্ছে কোলাজেন তন্তু, কোলাজেন একটা প্রোটিনের নাম, ওই প্রোটিন দ্বারা তৈরি তন্তু হচ্ছে কোলাজেন তন্তু। আর একটা উপাদান হচ্ছে অসেইন, এই অসেইনটা হচ্ছে একটা মিউকোপলিস্যাকারাইড। আর মিউকোপলিস্যাকারাইড মানে হচ্ছে শর্করা প্লাস কি প্রোটিন। ধরো একটু পাখিটা শব্দ করতেছে, একটু অফ করি। তো এরপরে আমরা করব অস্থির যে কোষগুলো আছে সেই কোষগুলো নিয়ে। এখন অস্থির মধ্যে 4 প্রকারের কোষ থাকে, সেগুলো দেখাই, একটু মুছে ফেলি। 4 প্রকারের কোষ।
প্রথম প্রকার হচ্ছে অস্টিওব্লাস্ট। আমি বলছিলাম ব্লাস্ট মানে কি, অপরিণত কোষ। অস্থি, অস্থি কথাটা যেখানে থাকবে সেখানে কি বুঝবা, অস্থি আছে। রেকর্ডিং হইতেছে? হ্যাঁ। তো অস্থি, অস্থি কথাটা যেখানে আছে সেখানে কি অস্থি আছে। আর ব্লাস্ট মানে হচ্ছে অপরিণত কোষ, আর সাইট মানে হচ্ছে পরিণত কোষ, সাইট। আর অস্থির পরিণত কোষ কি, অস্টিওসাইট। অর্থাৎ অস্থির যে অপরিণত কোষ থাকে সেটা হচ্ছে অস্টিওব্লাস্ট, আর অস্থির যে পরিণত কোষ থাকে সেটা হচ্ছে অস্টিওসাইট। এছাড়াও দুইটা কোষ আছে, দুই ধরনের কোষ আছে আর কি। 3 নম্বরটা হচ্ছে অস্টিওক্লাস্ট, আর 4 নম্বরটা হচ্ছে অস্টিওপ্রোজেনিটর। অস্থির মধ্যে এই 4 প্রকারের কোষ থাকে। এই 4 প্রকারের কোষের নাম মনে রাখলেই চলবে। এটা হচ্ছে অস্টিওব্লাস্ট, অস্টিওসাইট, অস্টিওক্লাস্ট, অস্টিওপ্রোজেনিটর। বুঝতে পারছো? এটাই হলো আমাদের যে অস্থির বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো। সব কিন্তু আমি পড়াই নাই, যেগুলো তোমরা ব্যাখ্যার প্রয়োজন ছিল সেগুলাই। এর বাইরেও একটা লাইন দেওয়া আছে যে অস্থির মধ্যে বিভিন্ন ক্যালসিয়াম বা বিভিন্ন লবণ কি পার্সেন্টেজে থাকে, এগুলো একটু দেখবা। এর মধ্যে ক্যালসিয়ামের পার্সেন্টেজটা একটু মনে রাখবা। দেখো আমরা অস্থির বৈশিষ্ট্য বললাম, তো পরবর্তী পৃষ্ঠায় চলে যাই। এরপর আছে যে অস্থির প্রকারভেদ। তো অস্থির বিভিন্ন অস্থির ঘনত্ব, দৃঢ়তা, ঘনত্ব, দৃঢ়তা আর গঠনের ভিত্তিতে অস্থিকে মূলত দুইটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে নিরেট অস্থি, নিরেট অস্থি, আর একটা হচ্ছে স্পঞ্জি অস্থি। স্পঞ্জি কোথা থেকে আসছে, সেটা হচ্ছে স্পঞ্জ থেকে। তো স্পঞ্জ মানে কি, স্পঞ্জ মানে হচ্ছে কি, যে বস্তুর ভিতরে কিছু বায়ু উঠে থাকে বা ফাঁপা অংশ থাকে সেগুলো হচ্ছে কি স্পঞ্জ। আর নিরেট মানে কি, নিরেট মানে হচ্ছে একেবারে নিরেট, মানে কোনো বাতাস বায়ুপূর্ণ কোনো গহ্বর থাকে না, পুরাটাই ওই যে কোনো মানে যে পদার্থ দ্বারা গঠিত সেই পদার্থে পরিপূর্ণ থাকে। তো নিরেট অস্থি যারা আমরা যারা ছেড়ে রাখছি তারা অবশ্যই কি গরুর ঠ্যাং কাটছো কোরবানিতে, বা খাসির ঠ্যাং কাটছো, তো ওইখানে দেখবা যে জয়েন্টের যে অংশ, ওই জয়েন্টের অংশ কিন্তু কাটতে গেলে একেবারে ইজি, খুবই সহজে কাটা যায়। তো সেগুলো হচ্ছে কি স্পঞ্জি অস্থি। আর যেগুলা একটু মানে ঠ্যাঙ্কের মাঝখানে, অথবা যেমন ধরো এখানে এটা হচ্ছে জয়েন্ট আর এটা হচ্ছে জয়েন্ট, আর এই জয়েন্টের যে মাঝখানের অংশটা টুকু আছে সেটা হচ্ছে নিরেট অস্থি। তো সেগুলা কাটতে গেলে দেখবা টুং টুং শব্দ করে। তো অনেক সময় দেখা যায় দেশি গরুর ক্ষেত্রে এগুলো এতটাই শক্ত হয় যে আমাদের চাপাতি পর্যন্ত বেঁকে যায়। এখন সব চাপাতি বেঁকে না, যেগুলা টেম্পারিং ছাড়া চাপাতি সেগুলো বেঁকে, আর যেগুলো টেম্পারিং হলো ওইগুলো দিয়ে কাটা যায়। এখন অনেকে টেম্পারিং হয়তো বুঝো না, তো যদিও এটা বায়োলজির কোনো ওয়ার্ড না, তারপরে যেহেতু কথাটা আসলো তার মানে একটু বুঝা দিই। তো টেম্পারিং হচ্ছে এমন একটা প্রক্রিয়া যেটা প্রাকৃতিকভাবে ঘটতে প্রায় 1000 বছর সময় লাগতো, কিন্তু ওই প্রক্রিয়াটাই আমরা খুব দ্রুত ঘটাই। তো তো যে লোহাকে টেম্পারিং করা হয় তাকে বলা হয় পাকা লোহা, আর যে লোহা টেম্পারিং ছাড়া তাকে বলা হয় কাঁচা লোহা। তো কাঁচা লোহাগুলো বেশি নমনীয় হয় বাইকা যায়। যেমন ধরো আমাদের যে গ্রিল আছে, গ্রিল, তারপর নর্মাল যে দরজা মানে কি বলে এটাকে, স্টিলের যে আসবাবপাতি আছে সেগুলো হচ্ছে কাঁচা লোহা দ্বারা তৈরি, বেইকা যায়। আর আমাদের যে অনেক শক্ত যেটা জিনিস, যেমন ধরো চাপাতি বা কোনো চাকু, ওইগুলা পাকা লোহা দ্বারা তৈরি। তো পাকা লোহাটা বানানো হয় কি করে, ওই কি বলে টেম্পারিং করে। তো টেম্পারিং করার জন্য প্রথমে লোহাটাকে অনেক গরম করা হয়, তারপর হঠাৎ করেই কোনো তেল, সয়াবিন তেল হইতে পারে, অন্য কোনো তেল, অথবা লবণ মিশানো পানির মধ্যে চুবানো হয়, মানে হঠাৎ করে চুবায় আবার তুলে ফেলা হয়। তো তাতে দেখা যায় যে আগের যে নমনীয়তা ছিল যে কাঁচা লোহার মধ্যে, ওই নমনীয়তা একেবারেই থাকে না, একেবারে শক্ত হয়ে যায়। তো এটার একটা সুবিধা হচ্ছে যে এই যে শক্ত অস্থিগুলো অর্থাৎ নিরেট অস্থিগুলো খুব সহজেই কাটা যায়। তবে আর একটা অসুবিধা হচ্ছে যে যেখানে কাঁচা লোহাগুলা বেঁকা যাবে ওইখানে ওই পাকা লোহাগুলা কি অতিরিক্ত চাপে ভাঙা যাবে। তো আশা করি টেম্পারিং জিনিসটা কি বুঝতে পারছো,
যদি ওইটা আর কি এখানকার বিষয় না, যদি যেহেতু আসলো তাই একটু বললাম, এইগুলোর প্রতি আমার ইন্টারেস্ট একটু বেশি আর কি। তো দেখো আমরা এখন পড়বো নিরেট অস্থি। তো নিরেট অস্থি আমাদের যে দেহে যে সমস্ত অস্থি আছে তার মধ্যে প্রায় 80% হচ্ছে নিরেট অস্থি। কত পার্সেন্ট? 80%। তার মানে অর্থাৎ বুঝতে পারছো বাকি 20% হচ্ছে স্পঞ্জ অস্থি। এই 80% নিরেট অস্থির যে ম্যাট্রিক্স থাকে, ম্যাট্রিক্স তো চিনো, যেটা কি সবকিছু ধারণ করে। এখন যেটা পড়তেছি এটা হ্যাবার্সিয়ান তন্ত্রে আমরা করব। এটা কিন্তু সরাসরি গতে অথবা ঘতে খুব বেশি আসে আর কি। এটা একটা হট টপিক এই অধ্যায়ের, তো এটা একটু মনোযোগ দিয়ে বুঝো আর বই থেকে ভালো করে পড়ো। তো দেখো এই যে নিরেট অস্থির যে ম্যাট্রিক্সটা থাকে, এই ম্যাট্রিক্সে অনেকগুলো স্তর থাকে এইরকম। স্তরগুলোকে বলা হয় ল্যামেলি। এই ল্যামেলি থেকে 5 থেকে 15টা স্তর, অর্থাৎ মানে নিরেট অস্থির ম্যাট্রিক্সটা স্তর দ্বারা গঠিত। ওই স্তরটা থাকে 5 থেকে 15টা। এর মধ্যে কেন্দ্রীয় যে নালীটা আছে সেটাকে বলা হয় হ্যাবার্সিয়ান নালী। হ্যাবার্সিয়ান নালী বিজ্ঞানী ক্লোপটন হ্যাবার্স এটা আবিষ্কার করছিলেন। নাম কি? তো বিজ্ঞানী ক্লোপটন হ্যাবার্স এটা আবিষ্কার করছিল, তার নাম অনুসারে এই নালীটার নাম হচ্ছে হ্যাবার্সিয়ান নালী। বুঝতে পারছো? তো এই হ্যাবার্সিয়ান নালী আর এই যে ল্যামেলি আছে, এই দুইটাকে একত্রে মানে এই দুইটাকে একত্রে বলা হয় হ্যাবার্সিয়ান তন্ত্র। এই দুইটাকে একত্রে বলা হয় হ্যাবার্সিয়ান তন্ত্র। এই হ্যাবার্সিয়ান নালীটার মধ্যে তিনটা আরো নালী থাকে। তিনটা। একটা হচ্ছে ধমনী, একটা হচ্ছে শিরা, আরেকটা হচ্ছে স্নায়ুনালী। স্নায়ুজের কি বলে, স্নায়ুনালী বললাম। একটা হচ্ছে ধমনী, শিরা, আরেকটা হচ্ছে কি স্নায়ুনালী। এই যে ল্যামেলি আছে, এই ল্যামেলির মধ্যে অসংখ্য এরকম আর কি গহ্বর থাকে, ক্ষুদ্র ক্ষুদ্র গহ্বর থাকে। এই ক্ষুদ্র গহ্বরকে বলা হয় লেকুনা। ক্ষুদ্র যে গহ্বর আছে তাকে বলা হয় লেকুনা। এই লেকুনাগুলো আবার পরস্পরের সাথে ক্ষুদ্র ক্ষুদ্র নালী দ্বারা যুক্ত থাকে। একটার সাথে আরেকটা বা এরকম ভাবে থাকতে পারে, একটার সাথে আরেকটা। এই ক্ষুদ্র যে নালীগুলো আছে, এই ক্ষুদ্র নালীগুলোকে বলা হয় ক্যানালিগুলি। অর্থাৎ ক্ষুদ্র গহ্বর হচ্ছে লেকুনা, আর লেকুনাগুলা যে নালীর মাধ্যমে যুক্ত থাকে তাকে বলা হয় ক্যানালিগুলি। এখন এটা তো একটা হ্যাবার্সিয়ান তন্ত্র আমরা দেখলাম। এরকম অসংখ্য হ্যাবার্সিয়ান তন্ত্র দ্বারা আমাদের নিরেট অস্থি গঠিত। তো এই সাইডে অনেক হ্যাবার্সিয়ান তন্ত্র আছে, এই সাইডেও আছে। তো এই হ্যাবার্সিয়ান তন্ত্রের এইখানেও কিন্তু একটা কি হ্যাবার্সিয়ান নালী আছে। তো একটা হ্যাবার্সিয়ান নালীর সাথে আর একটা হ্যাবার্সিয়ান নালী যে আড়াআড়ি নালীর মাধ্যমে যুক্ত থাকে তাকে বলা হয় বক্সম্যান নালী। বক্সম্যান ক্যানেল, ক্যানেল মানে খাল, এখানে নালী বলেছে আর কি। তো একটা যে হ্যাবার্সিয়ান নালী আর একটা হ্যাবার্সিয়ান নালীর সাথে যা দ্বারা যুক্ত থাকে তাকে বলা হয় কি বক্সম্যান ক্যানেল। তো আশা করি বুঝতে পারছো একটু কি অবস্থা হয়ে গেছে। তো মনোযোগ দাও, আমি পুরো জিনিসটা অ্যাট এ গ্লেন্স আরেকবার বোঝাই। নিরেট অস্থির ম্যাট্রিক্স সে থাকে অনেকগুলো স্তর, স্তরগুলোকে বলা হয় ল্যামেলি। ল্যামেলি থেকে 5 থেকে 15টা স্তর, 5 থেকে 15টা স্তর। এর মধ্যে কেন্দ্রীয় যে নালীটা আছে সেটাকে বলা হয় হ্যাবার্সিয়ান নালী। বিজ্ঞানী ক্লোপটন হ্যাবার্স এটাকে আবিষ্কার করছেন, তার নাম অনুসারে রাখা হয়েছে হ্যাবার্সিয়ান নালী। ওই হ্যাবার্সিয়ান নালীর ভিতরে আবার 3টা নালী থাকে, একটা হচ্ছে স্নায়ুনালী, আর একটা হচ্ছে ধমনী, একটা হচ্ছে শিরা। আবার এই ল্যামেলির মধ্যে কয়েকটা ক্ষুদ্র ক্ষুদ্র গহ্বর থাকে, সেগুলোকে বলা হয় লেকুনা। এই লেকুনাগুলা পরস্পরের সাথে যে ক্ষুদ্র ক্ষুদ্র নালী দ্বারা যুক্ত থাকে তাকে বলা হয় ক্যানালিকুলি। আবার এই হ্যাবার্সিয়ান নালী আরেকটা হ্যাবার্সিয়ান নালীর সাথে যে আড়াআড়ি নালীর মাধ্যমে যুক্ত থাকে তাকে বলা হয় বক্সম্যান নালী। তো আশা করি সবগুলো বুঝতে পারছো। এটা কিন্তু সরাসরি
সৃজনশীল আসে। আমি একটু দেখি যে কিছু বাদ পড়ছে কিনা। ও একটা জিনিস বাদ পড়ছে যে, আচ্ছা ধরো মুছে ফেলি। তো হ্যাভার্সিয়ান নালী কি, ওই ল্যামিলিগুলা আর হ্যাভার্সিয়ান যে নালী আছে ওই দুইটা মিলে কি গঠিত হয়, হ্যাভার্সিয়ান তন্ত্র। হ্যাভার্সিয়ান তন্ত্র, এই হ্যাভার্সিয়ান তন্ত্রের অপর নাম হচ্ছে অস্টিউল। যেহেতু অস্থির মধ্যে থেকে অস্থির মধ্যে থাকে অর্থাৎ অষ্টি শব্দটা আছে, তো হ্যাভার্সিয়ান তন্ত্রের অপর নাম হচ্ছে অস্টিউল। এছাড়া কিছু আছে কিনা, মানে এছাড়া কিছু নাই। এই নিরেট অস্থির মধ্যে কেন্দ্রস্থলে অস্থি মজ্জা থাকে, লাল অস্থি মজ্জা, হলুদ অস্থি মজ্জা, মজ্জা গহ্বরের মধ্যে থাকে। এগুলো আমরা আগেই পড়ছি, এগুলো নিজেরা বুঝবা। তো এটা আমরা পড়লাম, তো নিরেট অস্থি শেষ। তো এটা কিন্তু পরীক্ষা আসবে, বুঝছো? তো যদি কেউ চিত্র দেখতে চাও তাহলে দেখো, এই যে দেখো এই চিত্রটার মধ্যে দেওয়া আছে নিরেট অস্থি কোন জায়গা। এই যে নিরেট অস্থি অর্থাৎ যে আবরণটা থাকে শক্ত সেটা নিরেট অস্থি, আর নিরেট অস্থির ভিতরে মানে জয়েন্টের দিকে থাকে হচ্ছে কি, স্পঞ্জি অস্থি। তো এখন আমরা করব স্পঞ্জি অস্থি। রেকর্ডিং হইতেছে, তো দেখো এটা একটু এখান থেকে পড়ি, এটা ওইটার মধ্যে এতটা গুরুত্বপূর্ণ না। ও আরেকটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে নিরেট অস্থির একটা আরেকটা নাম আছে। নিরেট অস্থির একটা নাম হচ্ছে কর্টিকল। দেখো বইয়ে লেখা আছে নিরেট অস্থির আরেকটা নাম হচ্ছে কর্টিকল, আর এটাকে ইংরেজিতে বলা হয় কম্প্যাক্ট বোন। কম্প্যাক্ট মানে কি, কম্প্যাক্ট মানে হচ্ছে একেবারে ফাঁক ছাড়া, মানে কোনো গ্যাপ ছাড়া বা কোনো বায়ু কুঠরি ছাড়া, যেটা হচ্ছে কম্প্যাক্ট বোন। তো তোমরা কম্প্যাক্ট কথাটার সাথে অনেক বেশি পরিচিত। কম্প্যাক্ট মানে হচ্ছে অনেকটা বড় বিষয়কে ছোট আকারে আর কি প্রকাশ করে, সেটাকে বলা হয় কম্প্যাক্ট। তো এখানে সেটা বুঝাই, এই শব্দটা বুঝাইছে যে এটার মধ্যে কোনো কি গ্যাপ নাই বা কোনো বায়ু কুঠরি নেই। তো নিরেট অস্থির অপর নাম হচ্ছে কর্টিকল, আর এটাকে বলা হয় কম্প্যাক্ট বোন। এটা আমরা পড়লাম, এখন আমরা পড়বো স্পঞ্জি অস্থি। তো স্পঞ্জ অস্থি মানে কি, স্পঞ্জের মতো, নাম শুনে আমরা বুঝতেছি। আমরা পড়ছিলাম আমাদের মোট যে অস্থিগুলো আছে তার মধ্যে 80% হচ্ছে কি নিরেট অস্থি। তো স্পঞ্জ অস্থি কয় পার্সেন্ট হবে, 20% হচ্ছে স্পঞ্জ অস্থি। এই স্পঞ্জ অস্থিরও কিছু কিছু অপর নাম আছে, সেটা হচ্ছে ক্যানসেলাস। ক্যানসেলাস। আর একটা অপর নাম হচ্ছে ট্রাবেকুলাস। এটা হচ্ছে ক্যানসেলাস, এটা হচ্ছে ট্রাবেকুলাস। নিরেট অস্থির দুইটা অপর নাম হচ্ছে, সরি স্পঞ্জি অস্থির দুইটা অপর নাম হচ্ছে ক্যানসেলাস, ট্রাবেকুলাস। তো 20% থাকে। আর আমরা পড়ছিলাম নিরেট অস্থির যে কার্যকরী একক সেটা কি, হ্যাভার্সিয়ান তন্ত্র। আর স্পঞ্জি অস্থির কার্যকরী একক হচ্ছে ট্রাবেকুলা। এটা পড়লাম, এরপরে এগুলো পড়ছি ট্রেবেকুলাগুলো মধ্যবর্তী লোহিত অস্থি হচ্ছে তারা পরিপূর্ণ অস্থি আবরণ, পেরিস্টেম থেকে রক্তনলিকা, এগুলো পারবা, তো এগুলো আমার পড়ার নেই। তো এখানে একটা জিনিস মনে রাখবা যে হ্যাভার্সিয়ান তন্ত্র শুধুমাত্র এবং শুধুমাত্রই নিরেট অস্থির মধ্যে থাকে। তো আমরা পড়তেছি কি স্পঞ্জ অস্থি, তো স্পঞ্জ অস্থির মধ্যে হ্যাভার্সিয়ান তন্ত্র থাকে না, এর মধ্যে তো হ্যাভার্সিয়ান তন্ত্র থাকে না। তো এখন দেখো নিরেট অস্থিগুলা মানে স্পঞ্জ অস্থিগুলা কোথায় থাকে, সেটা হচ্ছে স্তন্যপায়ীদের করটিকা অর্থাৎ আমাদের মাথা, এখানে স্পঞ্জ অস্থি থাকে। তো মাথায় স্পঞ্জ অস্থি থাকার একটা যৌক্তিক কারণ আছে, কারণ আমরা যখন মাথায় কোনো জায়গায় বাড়ি খাবো, তো আমাদের যদি নিরেট অস্থি থাকতো, নিরেট মানে কি শক্ত, তো শক্ত জিনিস কিন্তু ভঙ্গুর, তো আমরা সহজে কি মাথার যে খুলি সেটা ভাঙা দিত। তো এখানে যে টু স্পঞ্জ অস্থি আছে, তার মানে আমরা অনেক বেশি আঘাত পাইলেও সেগুলো স্পঞ্জের মতো অর্থাৎ ফাইটা যায় না আর কি। সব তো আমরা যেটা বলি মাথা ফাটায় আছে, মানে মাথা ফাটায় ফেলছে আর কি, তো সেটা কিন্তু মাথা ফাটায় না আর কি, অ্যাকচুয়ালি সেটা মাথার চামড়াটা একটু কাটে, তো ওই চামড়া কেটে রক্ত বের হয়, তো মানুষ বলে যে মাথা ফাটায় ফেলছে, মাথা ফাটাইলে কেউ বাঁচবে না। তারপরে দেখো চ্যাপ্টা হাড়, বৃহৎ অস্থির যে অপ্রান্ত ভাগ, এইখানে দেখো একটা বড় হাড্ডি দেওয়া আছে,
এই হাড্ডির যে প্রান্তর দিকে, এই যে উপরের প্রান্ত নিচের প্রান্ত, এই উপরের প্রান্ত এবং নিচের প্রান্ত থাকে কি স্পঞ্জি অস্থি এবং পাখিদের সকল অস্থি স্পঞ্জি। এটা খুবই গুরুত্বপূর্ণ ইনফো যে পাখির দেহে, পাখি মুরগি খাও হাঁস খাও যেগুলো পাখির অন্তর্ভুক্ত, পাখিদের দেহে কোনো নিরেট অস্থি থাকে না, সবই থাকে স্পঞ্জি অস্থি। এই জন্য সব পাখি, অনেকে মুরগির একবারে হাড় গোড় চাপায় খাই ফেলতে পারে, ওইগুলো স্পঞ্জি অস্থি, স্পঞ্জের মতো নরম। আর গরুর কিন্তু সব হাড্ডি চাপায় খাইতে পারো না, তো নিরেট অস্থি গুলা কিন্তু থাকে টং টং করে হালিম খাও যেগুলো আর স্পঞ্জি অস্থি গুলা দেখবা চাপায় খাইতে পারতেছে। তো দুই ধরনের অস্থি দ্বারা গঠিত, একটা হচ্ছে নিরেট অস্থি, একটা হচ্ছে স্পঞ্জি অস্থি। তো নিরেট অস্থি কোন কোন জায়গায় থাকে দেখো, সেটা হচ্ছে হিউমেরাস, রেডিয়াস, আলনা, ফিমার, টিবিয়া, ফিবুলা, অর্থাৎ বড় বড় অস্থি যেগুলো সেগুলোর মধ্যে নিরেট অস্থি বেশি থাকে, নিরেট অস্থি থাকে মধ্যে, আর জয়েন্টে জয়েন্টে থাকে স্পঞ্জি অস্থি। তো দেখো নিরেট অস্থি এবং স্পঞ্জি অস্থি পড়লাম, এর মধ্যে আবার আকার আকৃতির দিক দিয়া অস্থিগুলোকে ভাগ করা হয়েছে। তো এইগুলো বোঝার কিছু নেই, এগুলো জাস্ট উদাহরণ মনে রাখবা। সেগুলো হচ্ছে লম্বা অস্থি কি, লম্বা হাতের মধ্যে লম্বা কোনটা হিউমেরাস, ঠ্যাঙের মধ্যে লম্বা কোনটা ফিমার, অর্থাৎ লম্বা অস্থিগুলো হচ্ছে হিউমেরাস, ফিমার। খাটো বা ক্ষুদ্র অস্থি কোনগুলো হবে, হাত আর পায়ের আঙ্গুলের যে অস্থিগুলো ফ্যালাঞ্জেস সেগুলো কি খাটো অস্থি। চাপা অস্থি কোনগুলো, চাপা হচ্ছে পরশুকা, স্ক্যাপুলা, স্ক্যাপুলা মানে কি চাপা চ্যাপ্টা, পরশুকা গুলো কি চ্যাপ্টা, স্টারনাম, করোটির, প্যারাটাল, প্যারাটাল অস্থিগুলো কি চ্যাপ্টা প্যারাটাল। তো চাপা অস্থিগুলো অনিয়ত অস্থি। এখন অনিয়ত মানে কি, অনিয়ত আর অনিয়ত বোঝার আগে তোমাকে বুঝতে হবে নিয়ত মানে কি। নিয়ত মানে হচ্ছে একই রকম। তো নিয়ত যদি হয় একই রকম, অনিয়ত কি হবে ভিন্ন রকম। তো যে অস্থিগুলোর এক একটা অংশ সম্পূর্ণ সেম না, অর্থাৎ ভিন্ন রকম, সেগুলোকে বলা হয় অনিয়ত অস্থি। তো অনিয়ত অস্থি হচ্ছে আমাদের যে করোটি না, তো এটাকে বলে ভার্টিব্রা, বাকি কশেরুকাগুলো আছে সেগুলো হচ্ছে অনিয়ত, মানে একটার সাথে আরেকটার মিল নাই। একটার মধ্যে স্পাইনাস প্রসেস আছে, তো আরেকটার মধ্যে স্পাইনাস প্রসেস নাই, এরকম আছে। এগুলো আমরা একটু পরেই পড়ব। তো মনে রাখবা অনিয়ত অস্থি হচ্ছে কি, কশেরুকার যে অস্থিগুলো সেগুলো হচ্ছে অনিয়ত অস্থি। তো আমরা এগুলা পড়লাম। এরপরে আরেকটা বাকি ছিল, সেটা হচ্ছে বায়ুপূর্ণ অস্থি। তো বায়ুপূর্ণ অস্থি মানে হচ্ছে ভিতরে যে বায়ু থাকবে বা ফাঁপা জায়গা থাকবে। তো আমরা পড়ছিলাম একবার, মানে প্রথম কথা আমি বলছিলাম যে আমাদের দেহের বৃহত্তম বায়ুপূর্ণ অস্থি হচ্ছে কি ম্যাক্সিলা। ম্যাক্সিলা কি তোমরা জানো, উপরের যে চোয়াল আছে সেটা হচ্ছে ম্যাক্সিলা। অর্থাৎ যদি বলে বায়ুপূর্ণ অস্থি কোনটা, দেখা বাকি ম্যাক্সিলা। এরপরে একটা শখ আছে, এই শখটা তোমরা বুঝবা, সবটাই পড়াইছি, বেসিকটা দিয়ে দিছি, এখন আমার শখ পড়ানোর কোনো দরকার নেই। তো দেখো আমি না পড়াইলাম, কিন্তু তোমরা অবশ্যই তিনটা জিনিস মিস করবা না, মানে বায়োলজি বইয়ের, সেটা হচ্ছে বৈশিষ্ট্য, পার্থক্য আর ছক। এই তিনটা থেকেই বেশিরভাগ প্রশ্ন আসে। তো আমি যেহেতু তোমাদেরকে কনসেপ্ট বুঝাইতেছি, তো আমি কিন্তু কনসেপ্টটা বুঝাই ফেলছি, এখন তোমরা সব নিজেরাই পড়তে পারো। তবে তোমরা আর কি পড়ার সময় বৈশিষ্ট্য, পার্থক্য, ছক এগুলো কোনো সময় স্কিপ করো না সব। এরপরে আসে অস্থির কাজ। তো যান্ত্রিক কাজগুলো নিজেরাই বুঝবা, আমি শারীরবৃত্তিক কাজের কিছু দেই। সেটা হচ্ছে শিশুদের সকল অস্থির লোহিত অস্থিমজ্জা থেকে রক্তকণিকা তৈরি হয়, এটা আমরা জানি আগে থেকে। কারণ শিশু অবস্থায় নিরেট অস্থির পরিমাণ কম থাকে, অর্থাৎ স্পঞ্জি অস্থির পরিমাণ বেশি থাকে, এবং স্পঞ্জি অস্থিরগুলোর মধ্যে সবসময় লোহিত অস্থিমজ্জা থাকে। আর ওই লোহিত অস্থিমজ্জা থেকে কি হয়, আর বেশি তৈরি হয়। এরপরে দেখো একটা জিনিস, সেটা হচ্ছে লোহিত অস্থিমজ্জার একটা কোষ থাকে, সেটা হচ্ছে হিমোসাইটোব্লাস্ট। হিমোসাইটোব্লাস্ট। এখন হিমো কথাটা আসছে হিমোগ্লোবিন থেকে, অর্থাৎ লাল বর্ণের বা লোহিত। সাইটো মানে কি কোষ থেকে, আর ব্লাস্ট, তো ব্লাস্ট মানে কি এটা আমি আর বলবো না, এটা তোমরা অলরেডি বুঝতে পারছো ব্লাস্ট দ্বারা কি বোঝায়, অপরিণত কোষ। তো এই কোষ থেকে তৈরি হয় মেগাক্যারিওসাইট। মেগাক্যারিওসাইট, আর এই মেগাক্যারিওসাইট থেকে তৈরি হয় অনুচক্রিকা। আর কি জাস্ট একটু এই সিরিয়ালটা মনে রাখবা যে কি হিমোসাইটোব্লাস্ট, পরে কি মেগাক্যারিওসাইট, পরে অনুচক্রিকা। আর এই হিমোসাইটোব্লাস্টটা থাকে লোহিত অস্থিমজ্জায়। তো এই পৃষ্ঠা আমাদের পড়া শেষ, এরপরের পৃষ্ঠা যাও। লোহিত অস্থিমজ্জা থেকে প্রায় 5 বিলিয়ন লোহিত কণিকা সৃষ্টি হয় প্রতিদিন। আমরা প্রথম দিন পড়ছিলাম যে 1 সেকেন্ডে 26 লক্ষ তৈরি হয়। তো 5
তো একদিনে 5 বিলিয়ন বা 500 কোটি লোহিত রক্তকণিকা উৎপন্ন হয়। তারপরে বললাম, তারপরে আমরা জানি যে অস্থিগুলা কি ক্যালসিয়াম দ্বারা গঠিত, অর্থাৎ দেহের বেশিরভাগ ক্যালসিয়াম কোথায় থাকবে? অস্থির মধ্যে থাকবে। আর এই কারণে দেহের প্রায় 97% ক্যালসিয়ামটা ক্যালসিয়াম আমাদের অস্থির মধ্যেই থাকে। তারপরে আসলে রেটিকুলার এন্ডোথেলিয়াল তন্ত্র, এটা আমরা পড়ছি। অস্টিওক্যালসিন এটা আমরা পড়ছি, হরমোন প্রথম ক্লাসে পড়ছিলাম, ওই যে চিনি আর কি ফ্যাট নিয়ন্ত্রণ করে। তো এগুলো আমরা পড়লাম না। এখন আসলে তরুণ আস্থি বা কোমল আস্থি রেকর্ডিং হয়, হ্যাঁ হইতেছে। তো এখন আসো তরুণ আস্থি। তো এগুলো লেখা লাগবে না, এগুলো যেহেতু লেখা আছে আমি আর লেখলাম না, আমার মা কালি এমনিতেই শেষ। তো দেখো এখান থেকে একটা তরুণ আস্থির সংজ্ঞা দেওয়া আছে। তো সংজ্ঞার মধ্যে একটা কিওয়ার্ড মনে রাখবা, সেটা হচ্ছে কি রক্তনালীবিহীন। তরুণ আস্থির মধ্যে কোনো সময় রক্তনালী থাকবে না। এরপরে তরুণ আস্থি কোথায় থাকে? আমরা একটু আগে বলছি যে এটা কি রোস্টের চিত্র রাখছিলাম। রোস্ট রোস্ট কোথায় থাকে? ফিমারের মধ্যে। তো ফিমারের অথবা হিউমারাসের যে আগের অংশগুলো আছে, মেরু মানে মস্তক অংশগুলো আছে, সেইখানে সবসময় কি থাকবে? তরুণ আস্থি বা কোমল আস্থি বা কার্টিলেজ থাকবে। তো দেখো আমি বলছিলাম যে কি তরুণ আস্থির যে ম্যাট্রিক্স আছে সেটা কি কন্ডিন, আমরা প্রথম ক্লাসে পড়ছি। তো প্রচুর পরিমাণে মাতৃকা থাকে, অর্থাৎ কি কন্ডিন থাকে। এরপরে তরুণ অবস্থায় কোষগুলো কন্ড্রোব্লাস্ট, আমরা পড়ছিলাম যে তরুণ আস্থির কোষগুলোকে কি বলা হয়? কন্ড্রোসাইট। আর যখন এই কন্ড্রোসাইটটা অপ্রাপ্তবয়স্ক অবস্থায় থাকে, অর্থাৎ অপরিণত অবস্থায় থাকে, তখন তাকে বলা হয় কি কন্ড্রোব্লাস্ট। এই কন্ড্রোব্লাস্ট পরবর্তীতে কিসে পরিণত হয়? পরিণত কোষে, অর্থাৎ কি কন্ড্রোসাইটে পরিণত হয়। তো দেখো এখানে এটা পড়লাম আমরা। এর মধ্যে আসলে ম্যাট্রিক্স, অর্ধকঠিন এবং কন্ড্রিন। কন্ড্রিন আমরা আগেই পড়ছি। এর মধ্যে কন্ড্রোমিউকেট এবং কন্ড্রো অ্যালবুমিনেট নামক দুই প্রকার প্রোটিন থাকে। এখন অ্যাকচুয়ালি এই প্রোটিনগুলো কন্ড্রোমিউকেট আর কন্ড্রো অ্যালবুমিনেট না। এই প্রোটিনগুলো হচ্ছে মিউকেট প্রোটিন, আরেকটা হচ্ছে অ্যালবুমিনেট প্রোটিন। আর এই প্রোটিনগুলো যেহেতু কন্ড্রিন বা তরুণ আস্থির মধ্যে থাকে, তাই এগুলোর নাম হচ্ছে কন্ড্রোমিউকেট, আর একটা হচ্ছে কন্ড্রো অ্যালবুমিনোয়েট। তো এগুলো তরুণ আস্থির মধ্যে থাকে। কন্ড্রো নাম দেখে বুঝে ফেলবা যে এটা তরুণ আস্থির মধ্যে অন্তর্ভুক্ত হয়। তো এগুলো এত গুরুত্বপূর্ণ না। ম্যাট্রিক্সে লেখো থাকে, অর্থাৎ কি ছোট ছোট গহ্বর থাকে, যদিও ম্যাট্রিক্সের চিত্রটা দেয় নাই। এর মধ্যে কোলাজেন তন্ত্র চিহ্ন তোমরা পেরিকন্ড্রিয়াম, অর্থাৎ আমি আগে বলেছি পেরিকন্ড্রিয়াম কি তরুণ আস্থির যে আবরণে থাকে তাকে বলা হয় কি পেরিকন্ড্রিয়াম। এর মধ্যে রক্তনালী নাই। তো রক্তনালী কেন নাই এটার প্রশ্ন হইতে পারে। এর কি তরুণ আস্থির কি কোনো অক্সিজেন লাগে না? খাবার কি লাগে না? পুষ্টি লাগে না? অবশ্যই লাগে। না থাকলে তো সে কি মারা যেত, মৃত কোষ হিসেবে বিবেচনা করা হইত। তো এর মধ্যে তরুণ আস্থি হচ্ছে এটা কি নরম একটা অস্থি। তো এর মধ্যে ব্যাপন প্রক্রিয়া কাজ করতে পারে। অস্থির মধ্যে কিন্তু ব্যাপন প্রক্রিয়া কাজ করবে না, কারণ ওটা কি শক্ত আর এটা কি নরম। তো এই জন্য এই তরুণ আস্থির মধ্যে ব্যাপন প্রক্রিয়ায় অক্সিজেন প্লাস অন্যান্য যে পুষ্টি উপাদানগুলো আছে সেগুলো আদান প্রদান হয়। আর যেহেতু ব্যাপন প্রক্রিয়া আদান প্রদান হইতে পারে, তো তার অতিরিক্ত কোনো রক্তনালীর প্রয়োজন হয় না। তো আমরা তরুণ আস্থি বললাম, তরুণ আস্থির কাজ দেখো। এর মধ্যে একটা স্পেশাল তরুণ আস্থি আছে, সেটাকে বলা হয় ফাইব্রোকার্টিলেজ। ফাইব্রো, এখন কার্টিলেজ মানে কি? তরুণ আস্থি আমরা শুরু থেকে পড়তেছি, কার্টিলেজ মানে তরুণ আস্থি। আর ফাইব্রো মানে কি? ফাইবার থাকে। আর যেখানে ফাইবার থাকে সেখানে কি বেশি শক্ত। বেশি ফাইবার মানে কি বেশি শক্ত। তো যেহেতু এটা কি ফাইব্রোকার্টিলেজ, এটা কি বেশি শক্ত, অর্থাৎ এটা হচ্ছে মানব দেহের সবচেয়ে শক্তিশালী তরুণ আস্থি। এটা এমসিকিউ করার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ সবচেয়ে যেগুলো বড় বা সবচেয়ে শক্তিশালী সেগুলো একটু বেশি আসে। যেমন আমরা পড়ছিলাম কি সবচেয়ে বড় অস্থি কোনটা? ফিমার। সবচেয়ে ছোট অস্থি স্টেপিস। আর সবচেয়ে শক্তিশালী কি বলে এটাকে তরুণ আস্থি হচ্ছে ফাইব্রোকার্টিলেজ। তো এই ফাইব্রোকার্টিলেজটা থাকে লিগামেন্ট, লিগামেন্ট প্লাস অস্থির স্থানে, আবার টেন্ডন প্লাস অস্থির স্থানে। মানে লিগামেন্ট আর অস্থি যেখানে থাকে মানে একসাথে যেখানে যুক্ত হয় সেখানে থেকে ফাইব্রোকার্টিলেজ, আবার টেন্ডন
আর অস্থি যেখানে যুক্ত হয় সেখানে থাকে কি ফাইব্রোকার্টিলেজ, অর্থাৎ যেখানে আমাদের অনেক বেশি প্রেসার পরে, অনেক বেশি দৃঢ়তা প্রয়োজন, সেখানে সবচেয়ে শক্তিশালী তরুণাস্থি ফাইব্রোকার্টিলেজটা থাকে। এটা আমরা বুঝলাম। এরপরে আসো এটা বুঝে দিই। তোমরা তো অবশ্যই লুব্রিক্যান্ট চিনো, লুব্রিক্যান্ট নাম শুনছ। তো লুব্রিক্যান্টের অর্থ তো অনেকে জানো, অনেকে জানো না হয়তো বা, বেশিরভাগই জানার কথা। তো দেখো লুব্রিকেট অর্থ হচ্ছে লুব্রিক্যান্ট মানে হচ্ছে পিচ্ছিলকারক। তো লুব্রিক্যান্ট মানে হচ্ছে পিচ্ছিলকারক। তো তরুণাস্থির মধ্যে যে লুব্রিক্যান্টটা থাকে অর্থাৎ পিচ্ছিলকারকটা থাকে তার নাম হচ্ছে লুব্রিসিন। কি লুব্রিসিন? এখানে দেখো লুব্রি কথাটা আছে, এখানে লুব্রি কথাটা আছে। তো লুব্রি কথাটা দিয়ে বলবা সেটা পিচ্ছিলকারক। এই লুব্রিসিনটা এটা গ্লাইকোপ্রোটিন থাকে। তো গ্লাইকোপ্রোটিন মানে কি? হোয়াট ইজ গ্লাইকোপ্রোটিন? তো প্রোটিন মানে তো প্রোটিনই, আর গ্লাইকো কথাটা আসছে গ্লাইকোজেন থেকে। গ্লাইকোজেন একটা কি? কার্বোহাইড্রেট। তো গ্লাইকোপ্রোটিন মানে কি? গ্লাইকোজেন যেহেতু কি কার্বোহাইড্রেট, আর প্রোটিন তো প্রোটিন, তার মানে গ্লাইকোপ্রোটিন মানে হচ্ছে কার্বোহাইড্রেট প্লাস প্রোটিন, অর্থাৎ শর্করা প্লাস কি প্রোটিন। তো এরকম শর্করা প্লাস প্রোটিনের নির্মিত গ্লাইকোপ্রোটিন দ্বারা গঠিত হচ্ছে লুব্রিসিন। আর লুব্রিসিনটা হচ্ছে একটা লুব্রিকেটর, যেটা তরুণাস্থির মধ্যে থাকে, অর্থাৎ তরুণাস্থির মধ্যে যাতে ঘর্ষণ কম হয় তার জন্য লুব্রিসিন থাকে। আর লুব্রিসিন একটা গ্লাইকোপ্রোটিন। আমরা এটা বুঝতে পারলাম। এর মধ্যে জৈব লুব্রিকেটর। তারপরে এই তরুণাস্থিটা মানুষের যে ভ্রূণ অবস্থায় কঙ্কাল থাকে, মানুষের যখন একেবারে ভ্রূণ হয় পেটের মধ্যে, তখন কিন্তু কোনো নিরেট অস্থি থাকে না, তখন এই তরুণাস্থি থাকে। এবং ওই ভ্রূণের যে অস্থিগুলো সেগুলো সবগুলাই কি তরুণাস্থি। আবার তোমরা প্রথম অধ্যায় পড়ছিলে যখন প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস, তখন একটা মাছের প্রজাতি পড়ছিলা কন্ড্রিকথিস। তো কন্ড্রিন কথাটা আছে, কন্ড্রিক তার মানে কি ওই মাছের সমস্ত হাড্ডিগুলা যেগুলো অন্তকঙ্কাল সেগুলো সবগুলাই তরুণাস্থি দ্বারা গঠিত। যেমন ধরো হ্যামার হেড ফিশ, হ্যামার হেড হাঙর, হ্যামার হেডের মাথাটা এরকম থাকে, এই যে এরকম হাতুড়ির মতো থাকে, এটা হচ্ছে হাঙর, এটা হচ্ছে কি হ্যামার হেড, এই দুই সাইডে দুই চোখ থাকে, এটা হচ্ছে হ্যামার হেড হাঙর। এটা কন্ড্রিকথিস অর্থাৎ তরুণাস্থিময় মাছ, এর সবগুলা হাড্ডি তরুণাস্থি, কোনো নিরেট অস্থি থাকে না। আমরা এটা শেষ করলাম। এরপরে যে অংশটা পড়ব সেটা এই অধ্যায়ের এমসিকিউর জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। রেকর্ডিং হইতেছে। তো দেখো কোন স্যার যদি আমাকে বলতো যে এই অধ্যায় থেকে একটা এমসিকিউ করা হবে, তাহলে আমি এই অংশ থেকেই করতাম। আমরা এখন যেটা পড়ব যে তরুণাস্থির প্রকারভেদ, কারণ এই অংশ থেকে আমি কেন প্রশ্ন করতাম একটা, আমার তো ঠেকে পড়েনি যে এখান থেকে প্রশ্ন করতাম, কারণ আমি দেখছি টেস্ট পেপারগুলোতে বা বোর্ডের এমসিকিউগুলোতে এইখান থেকে প্রশ্ন থাকবেই থাকবে। ইভেন আমার ইয়ার চেঞ্জে 2টা এমসিকিউ ছিল এখান থেকে, তার মানে এটা কি সুপার ইম্পর্টেন্ট। তবে এখানে দুঃখের ব্যাপার হচ্ছে এখানে বোঝানোর মতো তেমন কিছুই নাই, এটা কি মনে রাখা লাগে, একটু মুখস্থ রাখা লাগে। তো এখানে মূলত উদাহরণগুলো শিখতে হবে। তো দেখো তরুণাস্থির প্রকারভেদ লিখলাম না, আর লিখবো না। এটা হচ্ছে 4 প্রকার। এটা হচ্ছে স্বচ্ছ যে কথা, হায়ালিন একই কথা। স্বচ্ছ বা হায়ালিন একটা হচ্ছে স্থিতিস্থাপক বা পিত্তময়। স্থিতিস্থাপক মানে তো বুঝোই। আর পিত মানে কি? পিত মানে হচ্ছে হলুদ। তন্তুময় মানে কি? ফাইব্রাস, অর্থাৎ এটাকে ইংরেজিতে বলা হয় ইয়েলো ফাইব্রাস। এরপর হচ্ছে শ্বেততন্তুময়। শ্বেত মানে কি? সাদা, শ্বেততন্তুময়। আর হচ্ছে চুনময় যে কথা, চুনময়ের ইংরেজি হচ্ছে ক্যালসিফাইড। তো এগুলো আমরা একটু দেখি। স্বচ্ছ বা হায়ালিন। তো স্বচ্ছ মানে কেন? স্বচ্ছ কেন? কারণ এইখানে কোনো ফাইবার থাকে না, এই জন্য এটা স্বচ্ছ। তো এর উদাহরণগুলো দেখবো। ভ্রূণীয় কঙ্কালে থাকে, এছাড়া অস্থি সন্ধিস্থল, পরশুকার প্রান্তভাগ। পরশুকার প্রান্তভাগ মানে কি? পরশুকার যে জায়গায় স্টারনামের সাথে যুক্ত হয় সেখানে তরুণাস্থি থাকে, আর সেই তরুণাস্থিটা হচ্ছে হায়ালিন বা স্বচ্ছ তরুণাস্থি। আমি এটা আগেও বলছি। দেখো এরপরে কি আছে? পরশুকের প্রান্তভাগ, নাসিকা অর্থাৎ নাকের যে অস্থিটা আছে সেটাও কি হায়ালিন বা স্বচ্ছ। শ্বাসনালী হায়ালিন বা স্বচ্ছ।
আর কর্ণঘর অর্থাৎ ভিতরের যে অন্তঃকর্ণটা আছে সেটাও হায়ালিন বা স্বচ্ছ তরুণাস্থির অন্তর্ভুক্ত। এরপর আসো স্থিতিস্থাপক বা পিত্তন্তময়। পিত্তন্তময় মানে কি, একটু হলুদ, তো এদের ম্যাট্রিক্স হালকা হলুদ বর্ণের, তো এর ভিতরের তুলনায় ভিতরে একটু বেশি ঘন থাকে। তো এর উদাহরণগুলো মনে রাখবা, বৈশিষ্ট্যগুলো মনে রাখার দরকার নাই, অপর নামগুলা প্লাস উদাহরণগুলো। তো বহিকর্ণ বা পিনা আমাদের যে কারণ আছে সেটা হচ্ছে স্থিতিস্থাপক। এই দেখো আমি ব্যাখ্যাইতেছি কিন্তু ভাঙতেছে না, তার মানে কি এটা স্থিতিস্থাপক। তো এটা বহিকর্ণ বা পিনা। ইউস্টেশন নালী, ইউস্টেশন একটা নালী আছে মুখের ভিতর থাকে আর কি, এটা পরবর্তী পর্ব, এখন ব্যাখ্যা না দিই। তো ইউস্টেশন নালীটা কি, এই তোর স্থিতিস্থাপক তরুণাস্থির দ্বারা নির্মিত। আরেকটা অংশ হচ্ছে এপিগ্লটিস। এপিগ্লটিস তোমরা পরিপাক অধ্যায় মানে চিনছ, পরিপাক অধ্যায় আমরা পড়ছি যে এপিগ্লটিস মানে হচ্ছে কি উপজিহ্বা। ওই উপজিহ্বাটা কি করে, আমরা যখন খাবার খাই তখন আমাদের যে শ্বাসনালী আছে সেই শ্বাসনালীর ছিদ্রপটটাকে ঢাইকা দেয়। এই জন্য আমরা খাবার খাইলে শুধুমাত্র এবং শুধুমাত্রই অন্ননালী দ্বারা কি খাবারটা যায়, আর ওই এপিগ্লটিসটা ওই শ্বাসনালীতে খাবার যাইতে দেয় না। তো অনেক সময় দেখা যায় আমরা তাড়াহুড়া করতে খাইতে গিয়া ওই এপিগ্লটিসটা ওই জায়গা মতো বসার আগেই আমরা খাই ফেলি আর কি, মানে তাড়াহুড়া করতে গিয়ে। তো তখন দেখা যায় যে আমাদের এই খাবারটা অনেক সময় শ্বাসনালীতে ঢুকে পড়ে, আমরা অনেক বেশি কাশি দিই। তো এবার অনেক সময় এরকমও হয় যে আমরা দম বন্ধ করে মারা যাই। তো এরকম যদি কোনো পরিস্থিতি হয় তাহলে এই আক্রান্ত ব্যক্তির পেটের মধ্যে জোরে চাপ দিবে। তো চাপ দিলে একটা সম্ভাবনা আছে যে পেটে বা বুকে যে একটু প্রেসার করে ওই খাবারটা বের হয়ে পড়বে আর কি। আর যদি তা না হয় তাহলে কিন্তু তাকে হাসপাতালে নিতে হবে, আর সিরিয়াস হলে মারা যেতে পারে ওই শ্বাসনালী বন্ধ হয়ে আর কি। তো খাবারের সময় এই জন্য একটু তাড়াহুড়া করতে নেই, আস্তে ধীরে খাইতে হয়। তো এই জন্য আবার আমার মতো 2 ঘন্টা ধরে খাও না আর কি। তো আমরা বললাম স্থিতিস্থাপক। এরপর আসলে শ্বেততন্তুময়। শ্বেততন্তুময় মানে কি, যেগুলো সাদা থাকবে আর কি। তো এগুলা কোলাজেন নির্মিত অস্থিতিস্থাপক, এগুলা বুঝবা। দুটি কোষরুকার মধ্যবর্তী অঞ্চল, কোষরুকা কোনগুলা, মেরুদণ্ডের হাড়, ওই মেরুদণ্ডের যে মধ্যবর্তী অঞ্চলটা আছে সেটা হচ্ছে শ্বেততন্তুময় তরুণাস্থি দ্বারা নির্মিত। অস্থির সাথে টেন্ডন বা লিগামেন্টের সংযোগস্থল, ওই অস্থির সাথে যে টেন্ডন বা লিগামেন্টের সংযোগস্থল ওইখানে কিন্তু কি থাকে, কি ফাইব্রো কার্টিলেজ। আমরা একটু আগে পড়ছি ওই ফাইব্রো কার্টিলেজ, ওই তরুণাস্থিটা হচ্ছে শ্বেততন্তুময় বা সাদা তরুণাস্থি। এরপরে আসো চূর্ণময় বা ক্যালসিফাইড। তো চূর্ণময় মানে কি, অবশ্যই এখানে কি ক্যালসিয়াম থাকতে হবে, যেখানে চুন সেখানে কি ক্যালসিয়াম। কারণ কি চুনের সংকেত কি CaO, ক্যালসিয়াম অক্সাইড মানে কি চুন, আর ক্যালসিয়াম কার্বনেট মানে হচ্ছে চুনা পাথর। তো দেখো এই চূর্ণময় বা ক্যালসিফাইডটা থাকে হিউমেরাস ও ফিমারের মস্তকে। তো ফিমারের মস্তকে থাকে কোন তরুণাস্থি, সেটা হচ্ছে চূর্ণময়। তো এইগুলো একটু মনে রাখবে, এগুলো আর কি এতটুকু বোঝার মতো নাই, তোমরা নিজেরা বুঝো কোনটা কোন জায়গায় আছে এটা বুঝতে পারছো। তো কোনটার উদাহরণ কোনটা এটা একটু মনে রাখবা, সাইডে চিত্র আছে চাইলে দেখতে পারো। তারপরে একটা ছক আছে, ছকটা তোমরা নিজেরাই বুঝবা, বোঝার কিছু নাই। তো এখানে কিছু কথা বলি, যেমন ধরো কোষের গঠন 4 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে যে তরুণাস্থির কোষগুলো হচ্ছে গোলাকার বা নিম্বাকার, আর যে অস্থি আছে নিরেট অস্থি, সেগুলোর নিরেট অস্থি সেটার কোষগুলো হচ্ছে মাকড়সার জালের মতো, অর্থাৎ হ্যাভারশান তন্তুগুলো তো অনেক থাকে, এই জন্য মাকড়সা জালের মতো বিন্যস্ত থাকে এগুলো। তো দেখো এরপরে আর কি কাজ নিজেরাই বুঝবো, এখানে আর বুঝে নেই কত কিছু নেই। তো এখন আসো আমাদের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল অংশ। তো এখান থেকে সরাসরি তোমাদের প্রশ্ন থাকবে MCQ, এখান থেকে সৃজনশীল থাকবে না। তবে এই বইটা বুঝতে গেলে, এই অধ্যায় সম্পর্কে একবারে ক্লিয়ার কাট আইডিয়া পাইতে গেলে এই যে এই অংশগুলো আছে এইগুলো পড়তে হবে, যদি ওইগুলো ব্যবহারিকের অংশ। রেকর্ডিং হয়, হ্যাঁ হইতেছে 31 মিনিট। তো দেখো প্রথমে আমি এগুলো সব পড়াবো না, কারণ এগুলো তোমাদের পড়া জিনিস। তো এগুলো জাস্ট দেখবো যে কি কি এক্সট্রা অংশ আছে। তো তোমাদের কাজ হচ্ছে যে এই চিত্রগুলো দেখবো, চিত্রগুলোর মধ্যে চিহ্নিত করে কিছু নতুন নতুন নাম পাবা। তো এগুলোর ব্যাখ্যা জানার তোমাদের কোনো প্রয়োজন নাই, জাস্ট দেখবা যে কোন নামটা কোন চিত্রের সাথে আছে। তো এটা জাস্ট MCQ আসতে পারে যে এইটি কোনটি কোন হাড্ডির অংশ, তো ওইটা জাস্ট দেখবা, এখানে ব্যাখ্যা দেখার কোনো দরকার নেই। আর যেগুলো বোঝানোর সেগুলো আমি বুঝাই দিব, আর যেগুলো বোঝানোর মতো না নিজেরা পড়লে বুঝবা সেগুলো আমি বুঝাবো না। দেখো প্রথমে কোরটি মানে কি, মুখমণ্ডল প্লাস মাথার যে খুলির অস্থিটা আছে সেটা হচ্ছে কোরটি। তো কোরটির সবগুলোই পড়া আছে, ফোরামেন ম্যাগনাম কোথায় থাকে, অক্সিপিটালের নিচে। তো কোরটির মধ্যে আমি কিছুই বুঝাইলাম না। এরপরে দেখো ম্যান্ডিবল কোনটা, আমাদের যে নিম্ন চোয়াল আছে সেটা হচ্ছে ম্যান্ডিবল। তো ম্যান্ডিবল সম্পর্কে যা যা বলছি সবকিছু আছে, শুধুমাত্র দুইটা জিনিস শিখবা এখান থেকে। একটা হচ্ছে যে এটা ইউ আকৃতি, এই দেখো আমাদের এটা যদি
কি ম্যান্ডিবল হচ্ছে ইউ 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 আকৃতির, ম্যান্ডিবলটা হচ্ছে ইউ আকৃতির, এর মধ্যে রেমি থাকে। তো বায়োলজিতে কোন শব্দের শেষে যদি কি আস কথাটা পাও, আস, আস মানে হচ্ছে এক বচন। দেখো তো রেমি মানে কি, রেমি হচ্ছে বহু বচন, আর রেমির যদি আমি এক বচন করি তার মানে কি হবে রেমাস। তো দেখো রেমাসটা থাকে এরকম, দুটি চওড়া রেমাস থাকে চিহ্নিত করা চিত্রের মধ্যে। বই খুলতে হবে অবশ্যই, বই ছাড়া পড়তে আসো না। 290 পৃষ্ঠা। তো রেমাস দেখো এইটা হচ্ছে রেমাস। আর এখানে অ্যালভিউলার প্রসেস থাকে, কন্ডাইলয়েড প্রসেস, কোরোনয়েড প্রসেস থাকে, অ্যালভিউলার প্রসেস থাকে। এখন অ্যালভিউলার প্রসেসটা কি এটা একটু বোঝানোর মতো। বেস মানে তো বুঝছো, বেস মানে যে বেসটা থাকে আমাদের ভিত্তি, এটা হচ্ছে বেস। তো অ্যালভিউলার প্রসেস মানে প্রসেস মানে কি আমরা জানি, প্রসেস মানে হচ্ছে কি প্রলম্বিত অংশ। আর আমাদের যে দাঁতটা যে জায়গার মধ্যে যুক্ত থাকে সেটাকে বলা হয় অ্যালভিউলার সকেট। কি অ্যালভিউলার সকেট, সকেট মানে তো যুক্ত স্থান, তোমরা দেখছো ইলেকট্রিক্যাল সকেট তো তোমরা চিনোই। তো অ্যালভিউলার সকেট মানে হচ্ছে যেখানে আমাদের দাঁতগুলা যুক্ত থাকে। তো ওই দাঁতগুলা যে জায়গায় যুক্ত থাকে ওই স্থানের যে ম্যান্ডিবলের হাড্ডিটা একটু বেরিয়ে থাকে, এই জন্য এটাকে বলা হয় অ্যালভিউলার প্রসেস। তো এখানে দেখো অ্যালভিউলার প্রসেসটা মার্ক করা আছে, তো এখান থেকে বুঝবা। তো এই ম্যান্ডিবল থেকে আর কিছু পড়ানো নাই আমার, নিজেরাই বুঝবা। এরপর হচ্ছে হাইওয়েড অস্থি, এটা তো গুরুত্বপূর্ণ না, এইখান থেকে জাস্ট মনে রাখবা এটাও ইউ আকৃতির, চিত্র দেখলে বুঝতে হবে ইউ আকৃতির। আর এখান থেকে একটা নতুন ইনফো জানবা, সেটা হচ্ছে কর্নুয়া। তো বায়োলজিতে কর্নুয়া মানে হচ্ছে কাঁটা, কর্নুয়া একটা গ্রিক শব্দ। তো কর্নুয়া মানে হচ্ছে কাঁটা। এই হাইওয়েড অস্থিতে দুইটা কর্নুয়া থাকে, একটা হচ্ছে বড় কর্নুয়া আর একটা হচ্ছে ছোট কর্নুয়া। এতটুকু জানলেই চলবে। আর চিত্রটা দেখলে নিজেরাই বুঝবা, এক্সট্রা যে শব্দগুলো আছে সেটা এটার মধ্যে অন্তর্ভুক্ত, এতটুকু মনে রাখলেই চলবে। তো বোঝানোর মধ্যে এখানে কিছু নেই, তবে এখানে অ্যাটলাসটা খুবই গুরুত্বপূর্ণ, অ্যাটলাস একটু বুঝতে হবে আর কি। তো তোমরা যখন কশরুকা পড়াইছিলাম তখন প্রথম কোন কশরুকা ছিল? ঘাড়ের যে কশরুকাগুলো, তো ঘাড়ের কশরুকাগুলোর নাম কি ছিল? সার্ভাইকাল কশরুকা। আর ওই সার্ভাইকাল কশরুকার প্রথম যে কশরুকাটা আছে সেটাকে বলা হয় অ্যাটলাস। অ্যাটলাস, এই অ্যাটলাসটা আংটির মতো। কি অ্যাটলাস, এতে কি আংটি। তো অ্যাটলাস নিয়ে একটা বিশেষ ঘটনা আছে, সেটা হচ্ছে মেডিকেলের ছাত্রছাত্রীরা যখন প্রথম অ্যাটলাস পায় তখন তারা তাদের যে প্রেমিকা বা প্রেমিক থাকে তাদেরকে এই অ্যাটলাসটা আংটি হিসেবে পরা দিয়ে প্রপোজ করে আর কি। তো অ্যাটলাস কি করে, আংটির মতো, যেহেতু আংটির মতো এটা পরায় দিয়ে প্রপোজ করে। তো কেন এটা আংটির মতো, সেটা হচ্ছে এইখানের যে আমাদের ভার্টিবাল ফোরামেন্ট আছে, তো দেখো এই চিত্র দেখো আঁকলাম না, ভার্টিবাল ফোরামেন অর্থাৎ ভার্টিবার মধ্যে যে গহ্বরটা আছে সেটা অনেক বড় থাকে। তো এই জন্য, আর এটার মধ্যে একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এইটাতে কোনো সেন্ট্রাম থাকে না। সেন্ট্রাম মানে তো বুঝছো, যেটা সবচেয়ে বড় অংশ ছিল, সম্মুখস্থ অংশ। তো যেহেতু ফোরামেনটা বড় থাকে তাই কোনো সেন্ট্রাম থাকে না, আর যেহেতু সেন্ট্রাম থাকে না তাই এটা কি আংটির মতো। চল, আর এইখান থেকে ট্রিক মানে আমি একটু এই বানান থেকে একটু বোঝানোর চেষ্টা করি। এতে হচ্ছে আংটি, এটা কিন্তু এল। টিতে হচ্ছে ধরো ট্রান্সভার্স প্রসেস, ট্রান্সভার্স মানে কি আড়াআড়ি, আর প্রসেস মানে হচ্ছে প্রলম্বিত অংশ। এই আড়াআড়ি যে প্রলম্বিত অংশ সেটা হচ্ছে ট্রান্সভার্স প্রসেস। আর এলতে কি, এলতে হচ্ছে লং। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে এই অ্যাটলাসের ট্রান্সভার্স প্রসেসটা লম্বা। আরেকটা নতুন এই মনে রাখবা, সেটা হচ্ছে লম্বা তো আছেই প্লাস ছিদ্রযুক্ত। ছিদ্র মানে হচ্ছে ফোরামেন। তো ফোরামেন মানে হচ্ছে কি ছিদ্র। অ্যাটলাসের যে ট্রান্সভার্স প্রসেস আছে সেটা কি ছিদ্রযুক্ত প্লাস লম্বা। এই যে ট্রান্সভার্স প্রসেসের ছিদ্রটা থাকে তাকে বলা হয় ধমনী ছিদ্র। এই দেখো মার্ক করা আছে, সেটা হচ্ছে ধমনী ছিদ্র।
বুঝছো? তো এইটু এতটুকু মনে রাখলে চলবে, এছাড়া আর নাই। এর মধ্যে একটা মনে রাখবা, সেটা হচ্ছে কি সুপিরিয়র আর্টিকুলার ফ্যাসেট থাকে। সুপিরিয়র মানে কি উপরের দিকে, আর আর্টিকুলার মানে আর্টিকুলার ফ্যাসেটটা কিভাবে থাকতো কোনাকুনি। আমরা যখন আদর্শ কশিরকার গঠন করছিলাম তখন এগুলো আমরা পড়ছি, তো নতুন করে পড়ানোর কিছু নেই। তো এতটুকু মনে রাখলে চলবে। আর একটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে এখানে স্পাইনাস প্রসেস অনুপস্থিত। এতে আচ্ছা এ মনে রাখবা কি, এত হচ্ছে অ্যাবসেন্স। অ্যাবসেন্স মানে অনুপস্থিতি অফ, এস হচ্ছে স্পাইনাস প্রসেস। অর্থাৎ অ্যাটলাসের মধ্যে কোনো স্পাইনাস প্রসেস নাই। তো পুরো জিনিসটা যদি একটা গ্লেন্স আরেকবার বলি, অ্যাটলাস হচ্ছে আংটির মতো। কেন? কারণ এটার মধ্যে কোনো সেন্ট্রাম থাকে না, এই জন্য ফোরামেন, যে ফোরামেনটা যেটা আছে অর্থাৎ ভার্টিক্যাল ফোরামেনটা খুবই বড়, এই জন্য এটা আংটির মতো। এর মধ্যে ট্রান্সভার্স প্রসেস, এটি হচ্ছে ট্রান্সভার্স প্রসেস। এই ট্রান্সভার্স প্রসেসটা লং এবং কি ছিদ্রযুক্ত, ওই ছিদ্রটাকে বলা হয় ধমনী ছিদ্র। আর এইখানে অ্যাবসেন্স থাকে, কি অ্যাবসেন্স থাকে? স্পাইনাস প্রসেসটা অ্যাবসেন্স থাকে, অর্থাৎ অনুপস্থিত থাকে। তো আমরা অ্যাটলাসটা পড়লাম। তো এখন আমরা পড়ব অ্যাক্সিস। তো অ্যাটলাসটা ছিল প্রথম সার্ভাইকাল কোষরুকা, আর অ্যাক্সিসটা হচ্ছে দ্বিতীয় সার্ভাইকাল কোষরুকা। এই দুইটার মধ্যে একটু পার্থক্য আছে। যেমন দেখো, অ্যাটলাসের মধ্যে স্পাইনাস প্রসেসটা ছিল না। অর্থাৎ কি, আমি যদি আঁকি, সরি বেশি বড় দিয়ে হচ্ছি, এরকম হবে। অর্থাৎ অর্থাৎ সাইডটা যেগুলো থাকে সেগুলো হচ্ছে ট্রান্সভার্স প্রসেস, আর উপরে যে প্রলম্বিত অংশটা থাকে সেটা কি, স্পাইনাস প্রসেস। তো অ্যাটলাসের মধ্যে স্পাইনাস প্রসেসটা ছিল না, আর অ্যাক্সিসের মধ্যে স্পাইনাস প্রসেসটাই আছে। আর এটা দ্বিখণ্ড বিশিষ্ট। অ্যাটলাসে যেটা থাকে সেটা হচ্ছে দ্বিখণ্ড বিশিষ্ট স্পাইনাস প্রসেস। আমরা পড়ছিলাম যে দ্বিতীয় থেকে সপ্তম সার্ভাইকাল কোষরুকার স্পাইনাস প্রসেস দ্বিখণ্ডিত, আর প্রথম সার্ভাইকাল কোষরুকার স্পাইনাস প্রসেস অনুপস্থিত। এটা আমরা দেখলাম। এরপরে সেন্ট্রামের শুধু এটা হচ্ছে কনিকাল আকৃতি। এখন কনিকাল আকৃতি মানে হোয়াট ইজ কনিকাল আকৃতি? মার্কারের কালি শেষ হয়ে গেছিল, এই জন্য ক্লাস স্টপ করছিলাম, এখন কালি করলাম, এই জন্য অ্যাটলাস থেকে শুরু করছি। অ্যাটলাসটা পড়ায় ফেলছিলাম আর কি, সরি অ্যাক্সিসটা পড়ায় ফেলছিলাম, তবে আর কি রেকর্ড হয় নাই দুর্ভাগ্যবশত। দেখো এইটা হচ্ছে একটা কনিক। কনিক তো তোমরা যখন সায়েন্স সেকেন্ড পেপারে কনিক অধ্যায়টা পড়বা তখন জানতে পারবা যে কনিকটা হচ্ছে বৃত্ত, উপবৃত্ত অথবা পরাবৃত্ত অথবা অধিবৃত্ত। তো এগুলো হচ্ছে, এগুলা মূলত হচ্ছে কনিক, এই আকৃতিগুলা। আর এই যে অ্যাক্সিস আছে, এই অ্যাক্সিসটা হচ্ছে কনিকাল আকৃতির, অর্থাৎ কনিকের মতো। এটা আমরা বুঝতে পারলাম। এরপরে দেখো, এর মধ্যে আরেকটা তথ্য মনে রাখতে হবে। দেখো অ্যাটলাসের যে অ্যাক্সিসের নিচের দিকে যে একটা প্রলম্বিত অংশ আছে সেটাকে বলা হয় ওডোনটয়েড প্রসেস। আর আমরা পড়ছিলাম অ্যাটলাসের মধ্যে ট্রান্সভার্স প্রসেস, অর্থাৎ এই যে পাশেরটা কি ছিল, অনেক লম্বা ছিল না, কি লম্বা ছিল, পড়াইছিলাম ক্লিপ দিয়ে পড়াইছিলাম আর কি। আর অ্যাক্সিসের মধ্যে এই ট্রান্সভার্স প্রসেসটা থাকে খাটো, এটা একটু মনে রাখবা। অ্যাক্সিসের মধ্যে ট্রান্সভার্স প্রসেসটা থাকে খাটো ও মোটা। তো এর বাইরে আর কিছু লাগবে না অ্যাক্সিসের মধ্যে। আমরা পরবর্তী টপিকে শিফট করি। তো এরপরে আছে ভার্টিব্রা প্রমিনেন্স। এখন হোয়াট ইজ ভার্টিব্রা প্রমিনেন্স? ভার্টিব্রা প্রমিনেন্স মানে হচ্ছে 7 সার্ভাইকাল ভার্টিব্রা। তো সপ্তম যে সার্ভাইকাল অর্থাৎ গ্রীবাদেশীয় ভার্টিব্রা আছে অর্থাৎ কশেরুকা আছে, তাকে বলা হয় ভার্টিব্রা প্রমিনেন্স। এই ভার্টিব্রা প্রমিনেন্সের মধ্যে একটা জিনিস, সেটা হচ্ছে অ্যাটলাসের সাথে একেবারে হুবহু মিলে যায়। ট্রান্সভার্স প্রসেসের মধ্যে ফোরামেন থাকে, অর্থাৎ ছিদ্র থাকে।
আমরা অ্যাটলাসের মধ্যেও ট্রান্সভার্স ফোরামেন পাইছিলাম, কিন্তু অ্যাক্সিসের মধ্যে ট্রান্সভার্স ফোরামেন ছিল, অবশ্যই ছিল কিন্তু একটু ছোট ছিল। তবে এই যে ভার্টিব্রা প্রমিনেন্স অর্থাৎ 7 সার্ভাইকাল ভার্টিব্রার মধ্যে উল্লেখযোগ্যভাবে আর কি ট্রান্সভার্স ফোরামেন থাকে। এরপরে এটার মধ্যে থাকে টিউবারকল। তো টিউবারকল কি করছিলাম, যে গোলাকার একটু স্ফীত অংশ বা মসৃণ গোলাকার একটু উঁচু অংশ, সেটাকে বলা হয় টিউবারকল। তো এখান থেকে আর কিছু লাগবে না, তো আমরা পরবর্তী টপিকে যাই। একটু ছন্দ হারায় ফেলছি, কারণ এগুলো পড়ায় ফেলছিলাম, তো রেকর্ড হয় না আর কি। ভিডিও রেকর্ড হয়েছে, তবে অডিও রেকর্ড হয় নাই। একটা সমস্যা, মোবাইল গরম হয়ে গেলে আর কি রেকর্ড হয় না। তো দেখো এই পর্যন্ত এখন পর্যন্ত আমরা বললাম কি সার্ভাইকাল বা গ্রীবাদেশীয় অর্থাৎ ঘাড়ের। তো ঘাড়ের উপরে কি আছে, বুক। তো বুক মানে কি, থোরাসিক পড়াইছি আমি। তো থোরাসিক কশেরুকা পড়বো এখন, বক্ষ দেশীয় কশেরুকা। তো এগুলো আমরা যেহেতু আগে পড়ছি, বেশিরভাগ কিছু পড়া আছে। নতুন যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা জানি যে ফ্যাসেট মানে কি। ফ্যাসেট মানে হচ্ছে কোনো কিছু যুক্ত হওয়ার যে স্থান আছে সেটা হচ্ছে ফ্যাসেট। তো এখানে কোস্টাল ফ্যাসেট থাকে থোরাসিক কশেরুকার মধ্যে। এখন কোস্টাল ফ্যাসেট মানে কি, কোস্টাল ফ্যাসেট কোস্টাল কথাটা আসছে কোস্ট থেকে। আর কোস্ট মানে কি আমি বলছিলাম, বুকের হাড্ডি বা পাঁজরের হাড্ডি বা সিনার হাড্ডি বলে এটাকে। তো কোস্টাল ফ্যাসেট মানে কি, এই কোস্ট বা বুকের হাড্ডিগুলা এই থোরাসিক কশেরুকার যে স্থানে যুক্ত হবে তাকে বলা হয় কোস্টাল ফ্যাসেট। তো কোস্টাল ফ্যাসেট বুঝলাম। এখন হচ্ছে টিউবারকুলার ফ্যাসেট কি। তো টিউবারকুল কিন্তু এই কোস্ট বা পরশুকারই কিন্তু একটা অংশ। তো এটা কিভাবে যুক্ত হয় আমি একটু দেখাই যদি, তাহলে এটা হচ্ছে ধরো কি স্পাইনাস প্রসেস, এটা হচ্ছে আর্টিকুলার প্রসেস, এটা হচ্ছে কি ট্রান্সভার্স প্রসেস, এটা হচ্ছে মূল দেহ। তো এই দিক থেকে আমাদের পরশুকার আইসে যুক্ত হয়। ধরো এটা হচ্ছে পরশুকা, এটা হচ্ছে পরশুকা। পরশুকা বুকের পাঁজরের হাড্ডি, একটু বড় হবে, আমি একটু বড় করে দেখাইলাম। এইখানে যে মূল দেহ অর্থাৎ কি বলে এটাকে সেন্ট্রাম, সেন্ট্রামের সাথে যে অংশটা যুক্ত হয় অর্থাৎ মাথাটা যুক্ত হয়, এই অংশটাকে বলা হয় কোস্টাল ফ্যাসেট। অর্থাৎ যে কোস্ট বা পরশুকা আছে সেটার যে মূল অংশটা যুক্ত হয়েছে মাথাটা, এই জন্য এটাকে বলা হয় কোস্টাল ফ্যাসেট। আর এইখানে দেখো এই যে ট্রান্সভার্স প্রসেসের সাথে কোস্ট বা পরশুকার যে অংশটা কি সংযুক্ত আছে এই অংশটাকে বলা হয় টিউবারকল। আর এই যে যেখানে সংযুক্ত আছে সেটাকে বলা হয় কি টিউবারকুলার ফ্যাসেট। টিউবারকুলার ফ্যাসেট, আশা করি বুঝতে পারছো। আগে একবার পড়ছিলাম, হয়তো বা মনে ছিল না, তো আবার একটু দেখাই দিলাম। তো এটা গেল ফ্যাসেটের কাহিনী। ফ্যাসেট মানে সংযুক্ত হওয়ার স্থান, আর যা সংযুক্ত হবে সেই অনুসারে ফ্যাসেটের নামকরণটা হবে। তো এর মধ্যে আর কিছু নাই, সাইডে দেখতে পারো টিউবারকুলার ফ্যাসেট, সুপিরিয়র, আর্টিকুলার ফ্যাসেট, এগুলো আমরা আগেই পড়ছি। তো দেখো এখন আসো লাম্বার। লাম্বার মানে কি বলছিলাম, কোটি দেশীয়। আর কোটি মানে পেট, অর্থাৎ পেটের সাইডে মেরুদণ্ডের মধ্যে যে কশেরুকাগুলো থাকে তাকে বলা হয় লাম্বার কশেরুকা। এর মধ্যে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে ব্যতিক্রম। আমরা সবগুলোর মধ্যে কি পড়ছি, আমরা পড়ছি অ্যাটলাসের মধ্যে ট্রান্সভার্স ফোরামেনটা প্রলম্বিত লম্বা, কিন্তু ওইখানে কোনো স্পাইনাস প্রসেস থাকে না। আর থোরাসিকের মধ্যে স্পাইনাস প্রসেসও থাকে, আবার ট্রান্সভার্স প্রসেসও থাকে, কিন্তু লাম্বার কশেরুকার মধ্যে কোনো ট্রান্সভার্স প্রসেস থাকে না। অর্থাৎ আর যে প্রলম্বিত অংশ ছিল সেটা এই লাম্বার কশেরুকার মধ্যে থাকবে না। তো দেখো এখানে, আর এখানে এক্সট্রা ভাবে দুইটা প্রসেস আছে, সেটা হচ্ছে মেমিলারি আর অ্যাক্সেসরি প্রসেস। তো চিত্রের মধ্যে কোন জায়গায় আছে, সামনে একটা হচ্ছে মেমিলারি প্রসেস আর একটা হচ্ছে অ্যাক্সেসরি প্রসেস। তো দেখে নিবা, এখানে আর বোঝানোর মতো কিছু নেই। তারপরে আসো স্যাক্রাম। কোটি দেশীয়র পরে আছে স্যাক্রাম কশেরুকা। তো স্যাক্রাম কশেরুকা কয়টি আমরা বলছিলাম, স্যাক্রাম হচ্ছে 5টি। তো 5টি মিলে প্রথমে জন্ম অবস্থায় 5টি থাকে, পরবর্তীতে ওই 5টি একত্রিত হয়ে কি গঠন করে, একটা স্যাক্রাম গঠন করে। তো দেখো আমরা বলছিলাম যে ভার্টিব্রাগুলো মানে ভার্টিব্রা বা কশেরুকাগুলো পরস্পরের সাথে যুক্ত হয়।
তো পরস্পরের সাথে যুক্ত হয়ে এর মধ্যে যে ভার্টিব্রাল ফোরামেন্ট আছে, ধরো আমার হাত, এইটা হচ্ছে একটা ফোরামেন আর এটা হচ্ছে একটা ফোরামেন, দুইটা ফোরামেনের সাথে হয় এরকম একটা লম্বা গঠন তৈরি করে, লম্বা। তো এটা কি হয়, নালীর মতো হয়। তো পুরোটাকে বলা হয় ভার্টিব্রাল ফোরামেন। আর শুধুমাত্র এই স্যাক্রাম যে কশরুকাগুলো আছে, এইগুলো একটার উপর একটা বৈশা যে নালী গঠন করে তাকে বলা হয় স্যাক্রাল নালী। আমরা স্যাক্রাল নালী বুঝলাম। এখন হচ্ছে স্যাক্রাল ক্রেস্ট কি। এখন স্যাক্রামের মধ্যে কিন্তু স্পাইনাস প্রসেস থাকে। এই স্পাইনাস প্রসেসগুলো একত্রিত হইয়া যে গঠনটা তৈরি করে তাকে বলা হয় স্যাক্রাল ক্রেস্ট। এইখানে সম্মুখ তল থেকে দেখানো হয়েছে, এই যে দেখো মধ্যের যে লাইনটা সেটা হচ্ছে স্যাক্রাল ক্রেস্ট। আমি যদি একটু সাইড দিয়ে দেখাই, অর্থাৎ সাইড দিয়ে চিত্র হয় তাহলে অনেকটা হবে এরকম, এরকম। আর এই যে স্পাইনাস প্রসেসগুলো যুক্ত হয়ে গেছে, যুক্ত হয়ে এরকম একটা গঠন তৈরি করছে, এটাকে বলা হইতেছে স্যাক্রাল ক্রেস্ট। ক্রেস্ট মানে হচ্ছে একটু উঁচু, ক্রেস্ট তো বুঝোই, পুরস্কার দেয় যে একটু উঁচা থাকে, চ্যাপ্টা উঁচা অংশ, সেটাকে বলা হয় ক্রেস্ট। এরপরে পঞ্চম যে স্যাক্রাল কোষেটুকা, আমরা পড়ছিলাম যে স্যাক্রাল কোষেটুকা কয়টা, 5টা। এর মধ্যে পঞ্চম অর্থাৎ সবার নিচেরটার মধ্যে একটা ডিম্বাকৃতির কি থাকে, ফ্যাসেট থাকে। তো আমরা জানি কি ফ্যাসেট মানে হচ্ছে যুক্ত হওয়ার স্থান। তো অবশ্যই এখানে কিছু না কিছু যুক্ত হবে। তো দেখো স্যাক্রাল কোষেটুকার পরে আমরা কি জানি কি আছে, কক্সিস। তো কক্সিস যুক্ত হওয়ার জন্য তো একটা স্থান লাগবে। আর এই স্থানে অর্থাৎ যে পঞ্চম স্যাক্রাল কোষেটুকার মধ্যে যে ডিম্বাকৃতির ফ্যাসেট থাকে, অর্থাৎ ডিম্বাকৃতির যুক্ত হওয়ার স্থান থাকে, এইখানে আসাই কক্সিসটা যুক্ত হয়, অর্থাৎ কক্সিস যুক্ত হয় পঞ্চম স্যাক্রাল কোষেটুকায়। এটা বুঝতে পারলাম। এরপর আসো স্যাক্রাল প্রমেন্টরি। তো প্রমেন্টরি মানে হচ্ছে প্রবর্তন, প্রমেন্টরি হচ্ছে প্রবর্তন। প্রবর্তন কি, প্রবর্তন তো বুঝো একটু উঁচু অংশ বা একটু বাড়তি অংশ, সেটাকে বলা হয় প্রবর্তন। তো স্যাক্রাল প্রমেন্টরি মানে হচ্ছে সামনের দিকে একটু উঁচা অংশ থাকে অঙ্কীয় ভাবে। অঙ্কীয়, এখন অঙ্কীয় মানে কি, আমাদের যে বুকটা আছে অর্থাৎ দেহের সামনের দিক সেটা হচ্ছে অঙ্কীয়, আর পিঠের দিক অর্থাৎ দেহের যে পিছনের দিক সেটাকে বলা হয় পৃষ্ঠীয়। তো এইখানে কোষেটুকার অঙ্কীয় দিক বরাবর স্যাক্রাল প্রমেন্টরিটা থাকে, অর্থাৎ স্যাক্রাল মানে স্যাক্রাম যে কোষেটুকা সেটার যে একটু বাড়তি অংশ সেটা সামনের দিক দিয়ে অর্থাৎ অঙ্কীয় দিক দিয়ে থাকে। তো এখানে যেহেতু আমাদের পৃষ্ঠ চিত্র দেখানো হয়েছে ওই পিছন দিয়ে আর কি থাকে, এটা বোঝা লাগবে না, জাস্ট থাকে এটা জানলে চলবে। আর এখানে চিত্র দেখলে বুঝতে পারতেছো এখানে 4 জোড়া স্যাক্রাল ছিদ্র বিদ্যমান। আর ছিদ্রগুলো যেহেতু স্যাক্রাম কোষেটুকার মধ্যে, তাই এগুলোকে বলা হয় স্যাক্রাল ছিদ্র। তো আমরা এইভাবে স্যাক্রামটা পড়ে ফেললাম। এরপর আসো কক্সিস। তো কক্সিস আমাদের যে সর্বশেষ যে কোষেটুকার ধরন আছে সেটা হচ্ছে কক্সিস। আমরা পড়ছিলাম কক্সিস থেকে 4টা। এখানে দেখো চিত্রের মধ্যেও দিছে কি 4টা খণ্ড দিছে, কিন্তু কেন যেন এখানে দিছে আর কি 3 থেকে 5টা। যেহেতু লেখা আছে অপশনে যদি থাকে এমসিকিউ 3 থেকে 5টা দেখাবা, আর নরমালি লেখার ক্ষেত্রে লিখবা কি 4টা অংশ থেকে শিশুকালে এই 4টা অংশ পরবর্তীতে যুক্ত হয়ে একটা অংশ গঠন করে কক্সিসের। দেখো এখন আমরা কক্সিসের একটা জিনিস করি, সেটা হচ্ছে প্রথম কক্সিসের যে প্রথম কোষেটুকা, কক্সিসটা মূলত এরকম থাকে। দেখো আমি যদি একটু দেখাই, ধরো এটা হচ্ছে প্রথম, এটা হচ্ছে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, 4টা থাকে। এর মধ্যে প্রথমটা কি, প্রথম যে কোষেটুকাটা থাকে সেটা থাকে সবচেয়ে বড়, অর্থাৎ যেটা সবচেয়ে বড় সেটাই এই কক্সিসের মূল দেহটা গঠন করে। যখন এগুলা সংযুক্ত হবে তখন এটা কি মনে হবে কি কক্সিসের মূল দেহ। তো মূল দেহ গঠন করে। এর মধ্যে দুটি আর্টিকুলার কর্ণ থাকে। আর্টিকুলেট মানে কি একটু কোনাকুনি বরাবর, আর কর্ণ মানে হচ্ছে একটু উঁচা অংশ। তো এর মধ্যে আর্টিকুলার কর্ণ থাকে। তোমাকে প্রশ্ন করবে যে নিচের কোণটির মধ্যে আর্টিকুলার কর্ণ থাকে, তুমি জাস্ট কক্সিস দেখাও, এর বাইরে আর্টিকুলার কর্ণ সম্বন্ধে আর কোনো প্রশ্ন আসবে না। এরপরে দেখো এই যে কক্সিস আছে এর মধ্যে ট্রান্সভার্স প্রসেস আছে, মানে ট্রান্সভার্স প্রসেস অর্থাৎ আর যে প্রলম্বিত অংশ সেটা থাকে, তবে সেটা ক্ষয়প্রাপ্ত, একটু কম থাকে আর কি, একেবারে থাকে না এরকম না, তবে ক্ষয়প্রাপ্ত আর কি। এছাড়া আর এখানে আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে অ্যাপেক্স। তো
তো অ্যাপেক্স মানে হচ্ছে অ্যাপেক্স, অ্যাপেক্স মানে হচ্ছে চূড়া। এই অ্যাপেক্স শব্দটা, এই শব্দটা তোমরা হার্ট পড়তে গিয়ে পড়ছো, হার্টের যে চূড়া থাকে চিকন অংশটা সেটাকে বলা হয় অ্যাপেক্স। সেম ভাবে এই স্যাক্রাল, এই কক্সিসের ক্ষেত্রে যে চূড়াটা থাকে, অর্থাৎ এই কক্সিসের চূড়া কোনটা, এই যে এইটাকে বলা হয় অ্যাপেক্স। অ্যাপেক্স শব্দের তো চূড়া, আর কক্সিসের যে 4 নাম্বার কশেরুকাটা থাকে সেটাকে বলা হয় অ্যাপেক্স। তো এছাড়া কক্সিসের মধ্যে আর কিছু করার নাই, কক্সিসটা আমরা এইভাবে শেষ করলাম। তো কক্সিস শেষ করার মাধ্যমে আমরা যে কশেরুকাগুলো আছে, কশেরুকা সমস্ত প্রকার কশেরুকা সম্পর্কে শেষ করলাম আর কি পড়ালেখা। এরপরে স্টারনাম। স্টারনাম মানে চূড়া ফলক, আমরা জানি, আমরা পড়ছি কয়টা অংশ থাকে, মেনোব্রিয়াম দেহ এবং জিফয়েড প্রসেস। তো এখানে আমরা যেটা দেহ পড়ছিলাম, এইখানে সেটাকে আমরা বলবো কর্পাস। দেহ সমান সমান কি কর্পাস, অর্থাৎ স্টারনামের দেহের নাম কি কর্পাস। স্টারনামের দেহের নাম হচ্ছে কর্পাস। আর এখানে উপরে নচ থাকে, তো নচ আমি পড়াইছি অলরেডি আগের ক্লাসে। নচ মানে কি, দুইটা উঁচু জায়গার মধ্যে নিচু জায়গা। তো এখানে সুপ্রাস্টার্নাল নচ থাকে, অর্থাৎ স্টারনামের মধ্যে যেহেতু নচ থাকে এই জন্য তাকে বলা হয় স্টারনাল। আর যেহেতু উপরে থাকে তার মানে সুপ্রা, সুপিরিয়র থেকে সুপ্রা কথাটা আসছে। তো সুপ্রাস্টার্নাল নচ, নচ মানে হচ্ছে দুইটি উঁচু জায়গার মধ্যে নিচু অংশ। এই দেখো দুইটা উঁচু জায়গার মধ্যে উপরে নিচু অংশ আছে, এই জন্য এটাকে বলা হয় সুপ্রাস্টার্নাল নচ। আর কি কি বলা হয়, সুপ্রা, লিখি সুপ্রা স্টার্নাল NOTCH। সুপ্রাস্টার্নাল নচের অপর নাম হচ্ছে জুগলার নচ। এটা বইয়ে দেওয়া নাই, লিখে নাও। অর্থাৎ স্টার্নামের উপর প্রান্তে থাকে সুপ্রাস্টার্নাল নচ, আর এই সুপ্রাস্টার্নাল নচের অপর নামই হচ্ছে জুগলার নচ। এর মধ্যে দুটি কি, এর মধ্যে একটি সুপ্রাস্টার্নাল নচ থাকে, অর্থাৎ সুপ্রাস্টার্নাল নচ দুইটি নিচু জায়গার, এর মধ্যে দুইটি ক্লেভিকুলার নচ থাকে। তো ক্লেভিকুলার নচ মানে কি, অর্থাৎ ওই নচগুলোর মধ্যে ওই নিচু জায়গার, ওই নিচু জায়গাগুলোর মধ্যে ক্লেভিকুলটা এসে যুক্ত হবে। এজন্য দুইটা থাকে। কেন দুইটা থাকে, এই যে একটা ক্লেভিকল, এই যে আরেকটা ক্লেভিকল, তো এই সাইড দিয়ে যুক্ত হয়েছে আবার এই সাইড দিয়ে যুক্ত হয়েছে, অর্থাৎ দুইটা যুক্ত হয়েছে। এই জন্য দুইটা ক্লেভিকুলার নচ থাকে স্টারনামের উপর প্রান্তে। এর মধ্যে আছে 7 জোড়া পরশুকা খাঁজ। তো খাঁজ মানে কি, খাঁজ মানে হতো নিচু অংশ যেখানে কিছু একটা যুক্ত হবে। আর পরশুকা খাঁজ মানে কি, যেখানে পরশুকাগুলো যুক্ত হবে। আমরা জানি প্রথম 7টা পরশুকা শুধুমাত্র স্টারনামের সাথে সরাসরি যুক্ত থাকে। এই জন্য স্টারনামের মধ্যে 7 জোড়া, এই সাইডে 7টা এই সাইডে 7টা, 7 জোড়া পরশুকা খাঁজ থাকে। আর বাকি কি, অষ্টম নবম দশম কিন্তু ওইগুলো কি অপরকৃত পরশুকা, আর 11-12 হচ্ছে ভাসমান পরশুকা। এগুলো যেহেতু পড়ছি আর ব্যাখ্যা দিলাম নতুন করে, এর মাধ্যমে আমরা স্টারনামটা করে শেষ করলাম। স্টারনামের মধ্যে আর কিছু করার নাই, আগে যা পড়ছিলাম বাকি তথ্যগুলো তাই, যেগুলো নতুন ছিল এগুলো আমি একটু আর কি দেখাই দিলাম। এরপর আসো ক্লেভিকল। তো ক্লেভিকলটা আমরা বলছি কলার বোন বলে ছেলেদের ক্ষেত্রে, আর মেয়েদের ক্ষেত্রে বলে বিউটি বোন। ওইখানে লেখা ছিল ক্লেভিকলটা ইটালিক এফ আকৃতির, আর এখানে লেখা আছে এফ আকৃতির অথবা এস আকৃতির। তো ক্লেভিকলটা এফ আকৃতিও হইতে পারে অথবা এস আকৃতিও হইতে পারে। এর মধ্যে ক্লেভিকলের মধ্যে নতুন কিছুই নাই, আমি একবার পড়ছি তারপর দাগা রাখছি যে তোমাদের কি কোনটা কোনটা পড়াবো। তো এর মধ্যে এই এসটাই ছিল নতুন, এরপরে এর বাইরে যা যা তথ্য দেওয়া আছে অনেকগুলো তথ্য সেগুলো আগে তোমরা পড়ছো, তো নতুন করে আমার পড়ানোর কিছু নাই। তো ক্লেভিকলটা গেল। ক্লেভিকলের পরে পরবর্তী পৃষ্ঠায় দেখি কি আছে। পরবর্তী পৃষ্ঠা আছে অগ্রপদ। আমি বলছি অগ্রপদ মানে কি, হাত। হাতের মধ্যে নতুন করে কিছু পড়ার দরকার নেই, এখানে টিউবারকল থাকে। টিউবারকল মানে কি, গোলাকার উচ্চ অংশ। এর মধ্যে আমরা পড়ছিলাম যে কি রেডিয়াস, হিউম্যারাস পড়তেছি আমরা। তো হিউম্যারাসের নিচের প্রান্তে দুইটা অংশ থাকে, একটা হচ্ছে কি ক্যাপিচুলা, ক্যাপিচুলা মানেটা ছিল কি প্রক্রিয়া। তো আগে আমরা পড়ছিলাম জাস্ট এতটুকুই যে
হিউমারাসের নিচের দিকে ক্যাপিচুলাম থাকে আর ট্রক্লিয়া থাকে। তো এগুলোর আকার আকৃতি সম্বন্ধে কিছু বলা ছিল না। তো এখানে বলা আছে এটা হচ্ছে যে এই ক্যাপিচুলাম যেটা থাকে সেটা হচ্ছে উত্তল। উত্তল কি অবতল কি সেটা তোমরা ক্লাস 10-এ পড়ছো, এখন বুঝাইলাম না। একটা অধ্যায় ছিল ফিজিক্সের মধ্যে উত্তল লেন্স অবতল লেন্সের উপর। আর এই ট্রক্লিয়াটা থাকে সেটা হচ্ছে কপিকলের মতো। কপিকলের অঙ্ক তোমরা ক্লাস 10-এ করছো, তো কপিকল কি সেটা তোমরা ভালো করে জানো, নতুন করে আর বুঝাইলাম না। তো এর মধ্যে আর কিছু নাই, হিউম্যানাসের মধ্যে নতুন কোনো ইনফরমেশন নাই। এই দুইটা ইনফরমেশনই ছিল, একটা হচ্ছে যে ক্যাপিচুলাম হচ্ছে উত্তল আর ট্রক্লিয়া হচ্ছে কিসের মতো, কপিকলের মতো। তো এখানে এটা মনে রাখবে একটু কষ্ট করে, এখানে কোনো ট্রুক আছে কি না সেটা পরে বলবো। লাস্ট ক্লাসে যত প্রকার ছন্দ আমার কাছে আছে সব দিয়ে দিব, তুমি কোনটা তোমার লাগবে কোনটা লাগবে না সেটা তুমি বাইছে নেবা। তো হিউম্যানসের মধ্যে নতুন কোনো ইনফরমেশন নাই। এর মধ্যে আসো রেডিয়াস এবং আলনা। এর মধ্যে রেডিয়াস এবং আলনার মধ্যে একটা টিউবারোসিটি থাকে। দেখো এই যে টিউবারোসিটি, কারণ আমি বলছিলাম টিউবারোসিটি মানে কি? টিউবারোসিটি মানে হচ্ছে অস্থি না, মাংসপেশি যুক্ত হওয়ার স্থান। আগে পড়াইছি, লিখলাম না আর জন্য। তো টিউবারোসিটি মানে হচ্ছে মাংসপেশি যুক্ত হওয়ার স্থান। তো এই যে এখানে যেহেতু কি এখানে রেডিয়াস এবং আলনার মাঝে আমাদের কি মাংসপেশি যুক্ত আছে না? তো এই জন্য এই যে এখানে মাংসপেশি যুক্ত হওয়ার জন্য একটা অংশ থাকে, সেটাকে বলা হয় টিউবারোসিটি। এর মধ্যে আবার ট্রক্লিয়ার নস থাকে। নস মানে আমি বলেছি ট্রক্লিয়ার নস অবতল থাকে জাস্ট। আর আলনার অগ্রাংশে ওলেইকেট্রন প্রসেস আর করোনার প্রসেস বিদ্যমান। এগুলো আমরা আগে পড়ছি, তো এগুলো সম্পর্কে ব্যাখ্যা তো এখানেও নাই, জাস্ট মনে রাখবা যে ওলেইকেট্রন প্রসেস আর করোনার প্রসেস থাকে কি আলনার মধ্যে। এখানে নতুন কিছুই নাই। তো পরবর্তী টপিকে শিফট করি। আর বাকি যে ইনফরমেশনগুলো আছে এইগুলো আমরা আগেই পড়ছি, বুঝছো? তা আগে যদি বইটা থাকো, এখন মানে ওই ক্লাসটা যদি পড়ার পরে বইটা পড়ে আসে এটা পড়ো, সেটা তোমার জন্য অনেক ভালো হবে। তুমি বুঝতে পারবা কোনটা আছে কোনটা নাই। না হলে তোমার সবকিছুই নতুন মনে হবে এবং মনে হবে এত পড়া আর কি। তাই চলে এখানে প্রথম দিকে পড়লে লাস্টের দিকে পড়াটা অনেক কমে যায়। যেমন দেখো এখানে কি মানুষের পশ্চাৎপদ মানে কি? পশ্চাৎপদ মানে হচ্ছে পা। পায়ের প্রথম অংশ কি ফিমারে একটা নতুন ইনফরমেশনও নাই, আগে যা পড়ছিলাম তাই। তো এখন নতুন করে ফিমার পড়ানোর কোনো দরকার নাই। তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে যে এখানে চিত্রটা দেখতে পারো। দেখো এপিকন্ডাইল, কন্ডাইল, এগুলা অন্ত কন্ডাইল আর নচ মানে তো বুঝছোই দুটো জায়গার মধ্যে নিচু অংশ। এগুলাকে আলাদা করে একটু দেখানো আছে চিত্র। তো এগুলো আমার বোঝানোর কিছু নেই, নিজেরা দেখলে বুঝবা। তো চিত্রগুলো একটু অন্তত দেখো, আর বৈশিষ্ট্যগুলো এতটাও গুরুত্বপূর্ণ না দেখলেও চলবে, এমসিকিউর জন্য আর কি দেখতে পারো। তো এরপরে আসো টিবিয়া ফিবুলা। তো টিবিয়া ফিবুলার মধ্যেও সেম কাহিনী, যা পড়াইছি তাই। তবে এখানে তোমরা দুইটা নতুন শব্দের সাথে পরিচিত হবে। একটা হচ্ছে ল্যাটারাল, কি LATERAL, ল্যাটারাল মানে হচ্ছে পার্শ্বীয়। ল্যাটারাল যেখানে পাবা সেখানে বুঝো কি পার্শ্বীয়। আর এটা হচ্ছে মিডিয়াল। এটা তোমরা অনুমান করতে পারতেছো মিডিয়াল মানে কি? মিডিয়াল মানে কি মধ্যম। তো ল্যাটারাল তল আর মিডিয়াল তল, এটা হচ্ছে পার্শ্বীয় তল আর এটা হচ্ছে কি মাঝখান বরাবর যে তল। তো এই দুইটা শব্দ তোমরা নতুন পাবা, এছাড়া এখানে কোনো নতুন ইনফরমেশন দেয় নাই। বা যেগুলো দিচ্ছে এগুলো একটু জটিল, তো এগুলো জাস্ট মনে রাখলেও চলবে যে এইগুলা কিসের অংশ, টিবিয়া এবং ফিবুলার অংশ। এর বাইরে কিছু লাগবে না। এরপরে আসো, এরপরে লাস্ট পৃষ্ঠায় বক্ষপিঞ্জর। বক্ষপিঞ্জরের মধ্যে নতুন কিছু নাই, যা আছে তাই, আগে যা করেছি তাই। এরপরে শ্রোণী ঐতিহ্যগত, এর মধ্যেও কিছু নাই, জাস্ট আগে থেকে একটু চিত্রগুলা বেটার। এগুলো বোঝার ক্ষেত্রে কি কি থাকে, অপটোটের ফোরামেন থাকে, অ্যাসিটাবুলাম থাকে, আমরা আগে দেখছিলাম রঙিন চিত্রের মধ্যে। এখন একটু সাদা কালো চিত্রের মধ্যে আর একটু বিস্তারিত চিত্রটা ভালো করছে। তবে এখানে ইনফরমেশন আর কোনো আর কি নতুন ইনফরমেশন দেয় নাই, তো এই জন্য আমার আর পুরানোর মতো কিছু নাই। তো এর মাধ্যমে আমরা এই অধ্যায়ের অন্যতম সবচেয়ে বড় একটা অংশ, যেটা হচ্ছে অস্থির অংশটা, অর্থাৎ হাড্ডি গুড্ডির অংশটা আমরা শেষ করলাম। তো এরপর আশা করি তোমরা 206টা হাড্ডি সম্পর্কে জানো।
কি কি আছে আমরা আগে পড়ছি, তো এগুলো একটু পড়বা। আজকের ক্লাসটা করার পরে এই পর্যন্ত বইয়ের যা যা আছে সবকিছু একবার রিডিং দিবা, মুখস্থ করার দরকার নেই। এরপরে আমরা যেটা শুরু করব পরবর্তী ক্লাসগুলোতে, সেটা হচ্ছে মাংসপেশি নিয়ে আলোচনা করব। তো মাংসপেশি এবং লিভার পড়লেই এই অধ্যায়টা মোটামুটি শেষ। লাস্টের দিকে কিছু অস্থি ভাঙা সম্পর্কিত রোগ আছে, তো এইগুলো নিজেরা পড়লে বুঝবা, তারপরে আমি বুঝাই দিব। তো অধ্যায়টার মেইন যে সবচেয়ে বড় পার্ট ছিল হাড্ডি, অঙ্গ চালনার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা হাড্ডির, সেই অংশটা আমরা শেষ করলাম। তো পরবর্তী ক্লাস পর্যন্ত ভালো থাকো, ইনশাআল্লাহ দেখা হবে। আল্লাহ হাফেজ।